আমরা কি প্রজেক্ট নিয়ে আগাচ্ছিলাম, নামটা কি ছিল? TTLICD PHP ব্যাচ 1 অ্যাজাক্স। তো আমরা কি করতে চাচ্ছি, আমাদের টার্গেটটা হচ্ছে লাইক কাউন্ট করতে চাচ্ছি, তাই না? সো আমি একটা ফাইল তৈরি করি, একটা PHP ফাইল অ্যাজাক্স। দেখেন ওই এক্সাম্পলের সাথে এই এক্সাম্পল আমি যদি বলি যে অ্যাজাক্স সার্চ আর সার্চ এর যে কাজ আর আমি যে কাজটা প্রাথমিকভাবে দিয়েছি ডেটাবেস থেকে তুলে এইটা করাটা কিন্তু এক্স্যাক্টলি সেম। সেম কনসেপ্ট, উনি ডেটা সেটটা বিট ডিফারেন্ট, এছাড়া আর কিছুই নেই। তো আমি যদি বলি অ্যাজাক্স সার্চ না অ্যাজাক্স কি বলবো, লাইক কাউন্ট ডট পিএসপি। এটা হচ্ছে অ্যাজাক্স লাইক কাউন্ট, এটা বেসিক্যালি ভিউ হিসেবে ধরবো, তাই না? এবং আরেকটা ফাইল আমি নিউ থেকে নিয়ে বলবো আরেকটাকে আমি ধরবো লাইক কাউন্ট হিসেবে। অ্যাজাক্স লাইক কাউন্ট একটা আর লাইক কাউন্ট ভিন্ন একটা। নাও অ্যাজাক্স লাইক কাউন্টের মধ্যে কি আসবে দেখেন, অ্যাজাক্স সার্চ এর যে বিষয়গুলো আছে, মানে আমার তো সিমিলার এই ধরনেরই কিছু একটা হবে, অনলোডে একটা ফাংশন কল হবে এবং লাইক কাউন্টের ইস্যুস গুলো আসবে। সো এই কোডটাকে নিয়ে অ্যাজাক্স লাইক কাউন্টের মধ্যে দিলাম। আর সার্চের যেটা, এটা যে ডেটাবেজের সাথে কানেক্ট করা এবং ডাটা তুলে নিয়ে ডিসপ্লে করা একই তো, হ্যাঁ? এখান থেকে আমি জাস্ট, হ্যাঁ, নামগুলো চেঞ্জ হবে লাইক কাউন্ট। আমি জাস্ট একটু দ্রুত করার জন্য কোডগুলো নিয়ে নিলাম, রাইট, এদের কাছ থেকে ধারে নিলাম। অ্যাজাক্স লাইক কাউন্টে এই অংশটুকু এভাবে নিলাম। এখানে যে এই যে গিভেন টেক্সট বা আদার্স এর কিন্তু কোনো দরকারই নেই, তাই না? কারণ আমরা তো সার্চ টার্চ কোনো কিছু করব না, এখানে করব কি, এখানে কিন্তু সার্চিং এর কোনো কিছু নেই। সো আমি যখন লাইক কাউন্টে যাচ্ছি, আমার মেক রিকোয়েস্ট ফাংশন কল হচ্ছে আমার ব্ল্যাঙ্ক ডাটাতে। বেসিক্যালি এখানে আমার কোনো রিকোয়েস্টের কোনো কিছু পাঠানোরও কোনো দরকার নেই মেক রিকোয়েস্টে। প্রাথমিকভাবে এটা ব্ল্যাঙ্ক যাচ্ছে এবং রিটার্ন ভ্যালু যাচ্ছে কি res। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এখন ফাংশনটা কিন্তু আমি চেঞ্জ করি নাই, মেক রিকোয়েস্টই রেখেছি। উপরে প্যারামিটার নিয়ে আর আলোচনা করলাম যে কিভাবে ক্লাস তৈরি হয়েছে, এটা তো আলোচনা করার দরকারও নেই। সো এইটা বেসিক্যালি কি হবে, এটাকে আমি বলছি আইডি আপাতত, বাট এই আইডিটা কি প্রথমবার কি আসবে, আইডিতে নাল আসবে, তাই না? এখানে সার্চ ডট পিএসপি না হয়ে আমরা কি করব, লাইক আন্ডারস্কোর কাউন্ট।
আমি পাস করছি কি আইডি ইকুয়াল উপরের যে ভেরিয়েবল আইডি সেটা ওপেন করা হচ্ছে, রিকার্সিভ কল হচ্ছে, আমার স্ট্যাটাস চেক করছি এবং রেসপন্সটা রিড করছি। এই তো অবস্থা। লাইক কাউন্টে গিয়ে আমাদের কি করতে হবে? আমি যেটা বলেছিলাম যে আমাদের যেহেতু একটা ডেটাবেজ আছে, আমাদের ডেটাবেসটার নাম কি ছিল? এই যে ttlicity php batch 1 ajax। এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল ছিল, রাইট? সো আমি tbl কোম্পানি নামে একটা টেবিল তৈরি করছি। tbl কোম্পানি নামে আমি একটা টেবিল তৈরি করছি এবং এই কোম্পানি টেবিলটার নাম দিচ্ছি হচ্ছে tbl কোম্পানি। সো কোম্পানি নামে একটা টেবিল তৈরি করছি এবং রো হবে কি আইডি, নেম আর হিট কাউন্ট। লাইক কাউন্ট আর ডিসলাইক কাউন্ট আমি দুইটাই দিয়ে রাখি, রাইট? তাহলে 4টা। যাই আইডি ইন্টিজার আমি বলি 4, index primary, okay, auto increment, কোম্পানি নেম, ঠিক আছে? কোম্পানি নেম এটাকে আমি বলছি ভার্কার এবং ভার্কারে আমি রাখছি হচ্ছে লাইক 50 অথবা 100 কোম্পানি নেম। তারপরে রাখছি লাইক কাউন্ট, এটাও ইন্টিজার 3 তে রাখছি। ডিসলাইক, তাই না? স্পেলিং ঠিক আছে? ডিসলাইক কাউন্ট আমি 3 বলছি। আমার টেবিলটা রেডি। এখন এর ভেতরে কিছু ডাটা ইনসার্ট করি গত দিনের মতো। কালার ট্রেনিং, তাই না? লাইক কাউন্ট 0, ডিসলাইক কাউন্ট 0। দেন আমি বলছি গুগল 0 0, দুইটা রেকর্ড ইনসার্ট হলো। ফেসবুক 0 0, bitm 0 0, রাইট? আমার রেকর্ড আছে এখন ডেটাবেজে 4টা রেকর্ড রয়েছে। আমার টার্গেটটা কি? আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যখনই আমি অ্যাজাক্স লাইক কাউন্ট এই পেজটাকে লোড দিব, আমার অ্যাজাক্সের এই মেক রিকোয়েস্ট ফাংশনটা বডি অনলোডেই কল হয়ে যাবে এবং এখানে এসে ওই পেজটা ডিসপ্লে করবে, তাই না? আচ্ছা, সো
এখন আমার কি করতে হবে, এখান থেকে আমরা সার্চিং এর তো কোনো কিছু নেই, আছে আমাদের এসকিউএল কমান্ডে সার্চিং এর কিছু নেই, বাট একটা স্পেসিফিক এসকিউএল আমাকে লিখতে হবে যে ওই ডেটাবেজে যত ডাটা আছে সিলেক্ট স্টার ফ্রম টিবিএল কোম্পানি। এই তো মাঝে পেরে যাচ্ছে বাট করতে পারে নাই। সো দেখেন এসকিউএলটা রান হলো, রেজাল্টটা এখানে আছে। এটা স্টুডেন্ট আইডি না হয়ে শুধু আইডি যদি আমি বলি, এটা কি হবে কোম্পানি নেম। আর একটা আছে হচ্ছে আমার থার্ড কলামটার দরকার নেই। ওকে, এটাকে আমি বলছি অ্যাকশন, রাইট? অ্যাকশন হিসেবে ধরে রাখলাম। এবার রেজাল্টটা পুট করার পর এখানে এরকম বলছি যে ফার্স্ট রোতে কি আসবে, শুধু আইডি। সেকেন্ড রোতে কি আসবে, কোম্পানি নেম। আর থার্ডটাতে কি আসবে, লাইক আন্ডারস্কোর কাউন্ট ফর এক্সাম্পল। আমি আপাতত এই অবস্থায় দিলাম। আর এখানে আমি বলে দিলাম একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যে লাইক। $NBSP এবং এইটাকে আমি ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম। সো নাও এখন যদি আমরা আমাদের এই পেজটাকে দেখি, অ্যাজাক্স লাইক কাউন্টকে একটু খেয়াল করেন, তালহা ট্রেনিং লাইক 0, গুগল লাইক 0, ফেসবুক লাইক 0, বিআইটিএম লাইক 0, এই অবস্থায় আসছে, রাইট? আবার একইভাবে এখানে যদি আমি এরকম করি, হরিজন্টাল বাদ দিয়ে আবার একটা অ্যাঙ্কর নেই, ডিসলাইক, হ্যাঁ, ডিসলাইকের জন্য যদি আমরা করি তখনও আমাদের ওই প্যাটার্নেই একটু আগাতে হবে আর কি। ডিসলাইক হলে এটাকে আমাদের এক এক করে কমাতে হবে, সেটা আমরা করবো আর কি। আগে লাইকের কাজটা দেখি যে কিভাবে লাইকটা করানো যায়। তো এই পর্যন্ত তো আমি প্রথমে আনতে বলেছিলাম যে ক্লিক করলে এই কাউন্টারটা বাড়বে। ওকে, নাইস। এই পর্যন্ত আসে, এরপরে ভজঘট লেগে গেছে। এরপরে আমাকে কি করতে হবে, বেসিক্যালি আমি যখন এই লাইকের বাটনটা প্রেস করব তখন কিন্তু আমাকে ইনস্ট্রাকশনটা সরাসরি হাইপারলিংকের মাধ্যমে পাঠিয়ে ডেটাবেস কোয়েরি আপডেট করে দিলে হবে না। আমি যে ভিউটা চাচ্ছি সেটা পাবো না, এটা অ্যাজাক্সের মাধ্যমে করতে হবে। আমি সিম্পল একটা জিনিস আছে, সিলের আপনার যে লাইকে প্রথমে কি আছে যেগুলো আগে তো সেটা তুলে আনতে হবে, ইন্টিজারে কনভার্ট করে +1 করে দিতে হবে। আমি ঘটনাতে আমি সিলেক্ট লাইক, আমার ফিল্ডের নাম হচ্ছে লাইক, লাইক ফ্রম টিবিএল সাইড হচ্ছে টেবিলের নাম, আর আইডি ইকুয়ালস যেটা দিকে পাঠাইছি, পাঠানোর পরে যে যেটা আসবে মাইস্কুয়েল কোয়েরির মতো ওই কোয়েরিটা রাখলাম, এটা থেকে এক্সট্রাক্ট করতে পারতেছি না। একটা সিঙ্গেল ফিল্ড নিয়ে আসার কথা, ওইটাও কি আপনার ইয়ে দিতে হবে, মাইস্কুয়েল ফেসেস ব্যবহার করতে হবে না? দেখেন আমি কি করছি, একটা সিঙ্গেল রো হলো ওই রেজাল্টটাকে মাইস্কুয়েল ফেসেস করে আগে একটা 1D অ্যারেতে নিয়ে নিতে হবে। আচ্ছা, অন ক্লিকে, এখন অন ক্লিকে যেতে, বেসিক্যালি আমরা যে ভুলটা এখানে করেছি একটু খেয়াল করেন যে যদিও এটা লাইক কাউন্ট, এই HTML PHP এর কোডগুলো লেখা হচ্ছে কোথায়, লাইক কাউন্টে, আর এক্সিকিউট হচ্ছে কি অ্যাজাক্স লাইক কাউন্ট, রাইট? এই জায়গাটাতেই অনেকের ভজঘট বেঁধেছে। এই কোডগুলো এখন আলটিমেটলি কোথায় আছে, এই পেজের ভেতরেই আছে না? কারণ সে সার্ভার পেজ থেকে তো ওই কোডগুলো সব রেসপন্স টেক্সট আকারে আমার এই মাদার পেজের ভেতরে চলে আসছে। সো আমি যদি পেজটার রাইট ক্লিক করে পেজ সোর্স দেখি, এখান থেকে কিন্তু আপনি সেই এনভায়রনমেন্টটা, যেহেতু অ্যাজাক্স দিয়ে করা, ওই কোডের ইমপ্লিমেন্টেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন না। বাট
এই কোডটা মানে এই কোডটা কিন্তু এখন আমার মানে বেসিক্যালি এই কোডটুকু, এই যে কোডটুকু বা HTML এর যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি পুরোটাই চলে গেছে কোথায়, রেসপন্স আকারে, রাইট? সো আমি যখনই অন ক্লিক বলছি, অন ক্লিকে আমি অনায়াসেই আমার যে মাদার পেজ আছে, মাদার পেজের যে ফাংশন অ্যাজাক্স এর ফাংশন মেক রিকোয়েস্ট একে পাঠাতে পারি। যেটাকে বোঝাতে পেরেছি? একে আমি অন ক্লিকে কল করতে পারি। সো আমি এখান থেকে অন ক্লিকে আমার মেক রিকোয়েস্ট ফাংশন পাঠাচ্ছি। এখানে এখন কিন্তু দুইটা প্যারামিটার। ফার্স্ট প্যারামিটারটা কি? আইডি। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমি আইডি পাস করব, সেকেন্ড প্যারামিটার হচ্ছে res। কারণ আবার সব ডাটা প্রেজেন্ট হবে কার মধ্যে গিয়ে, ওই পেজের আইডির ইনার HTML এর মধ্যে গিয়ে। বুঝতে পেরেছেন? তো আমি যখন মেক রিকোয়েস্টে ক্লিক করছি, সে আমি যখন এই লাইকে প্রেস করলাম, এই লাইকের ডাটাটা সার্ভারে গিয়ে আবার এক্সিকিউট হয়ে আবার এই ডিভের আন্ডারেই আমাকে প্রিন্ট করে দিতে হবে না? বেসিক্যালি আমি যদিও এই লাইকে প্রেস করব, অ্যাজাক্স কি করবে, আবার এই এন্টায়ার টেবিলটাকে রেসপন্স আকারে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবে। আমি আছি কোথায়? ক্লায়েন্টে। আমি ক্লায়েন্ট থেকে যখন ইনস্ট্রাকশন পাঠাচ্ছি, সার্ভারে যাবে, সার্ভার আবার টোটাল ডাটাটা আমাকে রিটার্ন করবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য আমাকে রেসপন্সের জন্য এই আইডিটা, এই আরইএসটা মূলত কি, এই ডিভের আইডি যেখানে আসে আমার ডাটাগুলো প্রিন্ট হচ্ছে। ওকে, সো এখন মেক রিকোয়েস্টের মধ্যে আমি আইডিটা পাস করেছি। লেটস চেক যে আমাদের আইডিটা সে পাচ্ছে কিনা। অ্যালার্ট করবে কাকে? আইডি কে। প্রথমত আমার আইডি ব্ল্যাঙ্ক, ইটস ট্রু। গুগলে আমি ক্লিক করেছি, আমার আইডি 2, ঠিক আছে। আমি ফেসবুকে ক্লিক করেছি, আমার আইডি 3। টালা ট্রেনিং এ ক্লিক করেছি, আইডি 1, ঠিক আছে। বিআইটিএম এ ক্লিক করেছি, আইডি 4, আমি আইডি পাচ্ছি। ওকে, এখন আমি দেখছি যে এই আইডিটা যখন আমি পাস করলাম, এই আইডিটা আমি যখন পাস করেছি, এখানে এসে আমাকে ধরতে হবে ডেটাবেস কানেকশনের পর আমি যেটা করব, আইডি ইকুয়াল $_get, ইন্ডেক্সটার নাম কি? আইডি, তাই না? ওই যে আইডি আকারে পাস করেছিলাম না, মনে আছে? সো এই আইডিটা যখন আমি এখান থেকে নিলাম এবং আমি ইফ দিয়ে চেক করছি $id not equal null। নট ইকুয়াল নাল মানে কি? এর মধ্যে ভ্যালু আছে। $id তে যদি কোনো ভ্যালু থাকে তাহলে আমি এখন এসকিউএল লিখব, সিলেক্ট স্টার ফ্রম TVL company where id equal $id, right? id equal $id। এখন এই এসকিউএলটা একটা রো তোলার কথা, তাই না? সো আমি বলি, যদি বলি মাই এসকিউএল কোয়েরি এবং কোয়েরির মধ্যে আমি আমার এসকিউএলটা দিয়ে দেই, এখান থেকে যে রেজাল্টটা আসবে $result, এই রেজাল্টের মধ্যে কি আছে? লোকেশন, রিসোর্স লোকেশন, রাইট? সো এবার যদি আমি বলি যে কোম্পানি ইনফোটা আমি নিব, আমি জানি যে যেহেতু আইডি দিয়ে রান করেছি আমার একটা ভ্যালুই রিটার্ন হবে। সো আমার কিন্তু লুপ চালিয়ে ফেচ করার দরকার নেই, আমি একবারেই ফেচ করে নিতে পারবো। হ্যালো, জি জি বলেন। জি, হুম হুম, স্লো তো হচ্ছে, এটা ব্যাপক স্লো হচ্ছে। বেসিক্যালি আমরা কোনো ইয়ে পাচ্ছি না,
বলতে গেলে আমরা ব্রাউজিং করতেই পারছি না। ডিভিআর, হ্যাঁ ডিভিআর ওটা মোটামুটি ঠিক আছে, ডিভিআরটা দেখতে পারি। ইন্টারনেটের সমস্যা, রাউটিং এর সমস্যা, এটার হ্যাঁ রাউটিং এর সমস্যা। আমরা ব্রাউজিং করতে পারি, স্কাইপে কনফারেন্স করা যায় না। এটা মানে সকালের দিকে যদিও একটু হয়, যত দিন আগাতে থাকে, বাট স্কাইপে কনফারেন্স করা যায় না, এবং দুপুরের পর থেকে আমরা করতে পারি না স্কাইপে কনফারেন্স। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই, আরেকটা হচ্ছে যে আমাদের যে মূল সার্ভারটা, আমাদের তো সার্ভিস হোস্টিং সার্ভিস প্রোভাইড করি, ওখানে যে মূল সার্ভারটা WHM প্যানেলেও যেতে পারি না, এবং কোনো ক্লায়েন্টের সি প্যানেলও আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি না, এই আর কি। না না, সব লিস্ট সবগুলোই করা আছে, হোয়াইট লিস্ট করা আছে, এবং আমাদের যে সার্ভিস প্রোভাইডার ইউএসএ, ওখানেও আপনাদের আইপি অ্যাড্রেসটা পাঠানো হয়েছিল, ওগুলো যে দুইটা আইপি পাঠানো হয়েছে, এবং ওগুলো যেটা হোয়াইট লিস্ট করা আছে, এই নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, যেটা আমি বলছিলাম, দেখেন এখানে যে রেজাল্ট এসেছে এটা একটা রো এর রেজাল্ট হবে, তাই না? এর জন্য আমি বলছি যে কি ইনফো নিব আমি এখান থেকে নিব লাইক কোম্পানি ইনফো। ওকে, কোম্পানি ইনফো ইকুয়াল MySQL পেজ এসো রেজাল্ট। তাহলে এই কোম্পানি ইনফোর মধ্যে কিন্তু কোম্পানির এন্টার ইনফরমেশন গুলো রয়েছে। তো এটাকে যদি আমরা প্রিন্টার করি, কোম্পানি ইনফো একটু চেক করেন, আইডি দিয়ে ক্লিক করেছি, রাইট? এই পেজের ভেতরে কিন্তু দেখাচ্ছে। রেসপন্সটা খেয়াল করেন, আমার রেসপন্সটা কোথায় আসছে? অ্যাজাক্স লাইক কাউন্টের মধ্যেই কিন্তু আসছে। তো এখানে কি হলো? আইডি, কোম্পানি নেম, লাইক কাউন্ট, ডিসলাইক কাউন্ট সবই চলে আসে অ্যাজ এ অ্যারে। ক্লিয়ার? সো আমি যদি গুগলে প্রেস করি, গুগলটা আসছে, আমি যদি ফেসবুকে প্রেস করি, ফেসবুকটা আসছে। না, এখন কথা হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি হিট করেছি আইডি দিয়ে, আমার টার্গেট কি? এক করে আপডেট করে দেওয়াটা। আমি আগে তুলে নিয়ে আসলাম কেন? আগের ডাটাটা পাওয়ার জন্য। সো আমি যেটা করছি এবার, লাইক আন্ডারস্কোর কাউন্ট ইকুয়াল, ওকে, কোম্পানি ইনফো। কোম্পানি ইনফো এর ভেতরে এখন আছে কি কারেন্টলি লাইক কাউন্ট কত আছে? 0, রাইট? লাইক কাউন্ট 0 আছে, তার সাথে আমি কি করে দিব? যোগ 1। এইবার লাইক কাউন্টে কত আছে? লেটেস্ট 1, রাইট? এইবার আবার আমি এসকিউএল লিখব। এসকিউএল ইকুয়াল, এসকিউএলটা হচ্ছে, এসকিউএলটা আমি কিভাবে লিখবো? আপডেট। না না আসতে বলেন, আসতে বলেন। এখন 2 MB টা আমাদের একটু চেক করে নিতে হবে, ঠিক আছে? ওদিকে কত যাচ্ছে, ডিভিআর এ কত যাচ্ছে, এখানে কত থাকছে, সেটা আমাদের একটু দেখতে হবে। আপডেট টিভিএল কোম্পানি, রাইট? আমরা কি বলছি? আপডেট টিভিএল কোম্পানি। তারপরে কি বলতে হবে? সেট ফিল্ডের নাম কি? লাইক আন্ডারস্কোর কাউন্ট ইকুয়াল ডলার লাইক কাউন্ট। দ্যাট মিনস এই যে যেটা আপডেট করলাম, এটা দিয়ে আমি আপডেট করলাম। তারপরে আমাকে বলতে হবে কি? হোয়ার আইডি ইকুয়াল
ওই যে প্যারামিটারের আইডি, তাই না? ডলার আইডি। বিষয়টা বুঝতে পেরেছেন? আপডেট টিবিএল কোম্পানি সেট লাইক কাউন্ট করব কোথায়? আমাদের যে আপডেটেড লাইক কাউন্ট সেটা দিয়ে কন্ডিশন কি হবে? আমি যে আইডিটা পাঠাবো সেই আইডিটা। ওকে, এই এসকিউএলটা রেডি হলো। এখন কি করতে হবে? আমাকে মাইএসকিউএল কোয়েরির মধ্যে আমাকে ডলার এসকিউএলটা পাস করে দিতে হবে। বুঝতে পেরেছে? আমাকে ডলার এসকিউএলটা পাস করে দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে এটা তো হয়ে গেল, তারপরে আবার কি হবে? নতুন করে যখন এটা আপডেট হবে তারপরে না এসকিউএলটা রান হবে, রাইট? আমি যখন আপডেট হয়ে যাবে, আমি যখন ক্লিক করেছি মেক রিকোয়েস্টে, আবার তো এই পেজটা সার্ভার পেজটা লোড হবে না? তো নতুন করে আবার ডেটাবেস থেকে ডাটা তুলবে, রেজাল্ট নেবে এবং প্রিন্ট করবে। সো আমরা লেটেস্ট ওয়ানকে দেখতে পারবো না, লেটেস্ট ডাটাকে। সো দেখানোর জন্য আর কোনো কোড নেই, একবার যখন লিখেছি ওটাই কিন্তু কাজ করবে, কারণ ওটা অ্যাজাক্স কোড। তো লেটস চেক, আমাদের কিন্তু আর কোনো পেইন নেই এখন। আমি যদি বলি লাইক বাড়ছে, ক্লিক করছি, লাইক বাড়ছে। একবার ক্লিক করেছি, দুইবার ক্লিক করেছি, তিনবার ক্লিক করেছি, চারবার ক্লিক করেছি। বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে আমি ডিসলাইকের কাজটা দিয়ে কি করে দেবো? বাট আমি যখন ডিসলাইকের লিঙ্কে প্রেস করব তখন হয়তো আমাকে থার্ড আরেকটা প্যারামিটার নিয়ে আগাতে হবে, রাইট? লাইকের জন্য হলে ঠিক আছে, জাস্ট আইডি পাস করে আমি আপডেট করছি, ইটস গুড। বাট আপনার থার্ড প্যারামিটারটা কেন লাগবে? লাইক যদি পাঠাই, মনে করেন লাইকের জন্য আমি একটা প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার লাইক, দেন আইডি, দেন কি পাঠালাম, যেখানে রিটার্ন আসবে সেটা। আবার আমি যখন ডিসলাইক প্রেস করছি তখন ডিসলাইক, দেন আইডি, দেন রিটার্ন। আমাকে তো বুঝতে পারতে হবে যে লাইকের বাটন প্রেস করেছে না ডিসলাইকের বাটন প্রেস করেছে। ওটা আলাদা একটা ভ্যালু হিসেবে দেয়, যেহেতু আমরা আলাদা ফিল্ড রেখেছি, ওটাও আমার আলাদা ফিল্ড হিসেবেই যাবে। তার মানে আমাকে কিন্তু এখন বুঝতে হবে যে আমার যেহেতু পেজ একটা, আমাকে কিন্তু বুঝতে হবে যে আমি লাইকের জন্য ক্লিক করেছি নাকি আমি ডিসলাইকের জন্য ক্লিক করেছি। তো ছোট্ট একটা চ্যালেঞ্জ ওখানে রয়েছে। তো আমরা এটা কিন্তু করতে পারলাম, রাইট? যেটা ইম্পর্টেন্ট ছিল, যে ধরনের কাজ আপনারা আপনাদের প্রজেক্টে হয়তো করবেন, তাই না? নিউজের জন্য আপনারা করবেন, নিউজ পোর্টাল যারা করছেন, ব্লগ যারা ব্লগ টাইপের বা স্কুল ওয়েবসাইট বা এ ধরনের সাইট যারা করছেন তারা কিন্তু এটা করবেন। একটা মেসেজ সবার কাছে দিয়ে দেবেন, প্রজেক্ট জমা দিতে হবে। ক্লাসে তো আসছে না, প্রজেক্ট কি দেবে সেটা তো আমি বুঝতেই পারছি। এখানে যখন অ্যাড্রেসটা আপডেট হয় তখন তো অলরেডি স্টেট চেঞ্জ, চারটা স্টেপ। তার মধ্যে প্রথম স্টেপগুলো শুধু সে চেক করে, এই চেকিংটার সময় তো সে ডাটা দিতে ইউজ করে না। শুধু একটা স্টেপ যখন সে দেখে যে এইচটিটিপি রিকোয়েস্টের ভ্যালু আছে তখন সে ডাটা দিতে না, প্রতিটা স্টেটে না, বেসিক্যালি স্টেট গুলো চেঞ্জ হয় আমার ওই ক্লায়েন্ট এবং সার্ভার কমিউনিকেশনে। লাইক ডেটাবেসের চেকিংটা হয়, আমি যখন হিট করছি, আমি যখন একবার ফাংশন কল করছি ডেফিনেটলি ওখানে ডেটাবেস চেকিং হবে। কারণ যখন বলে প্রসেসিং, একটা স্টেট আছে না প্রসেসিং 3, তখন সার্ভার পেজটা রান হয়ে যায়। একটু খেয়াল করেন, 0 নট ইনিশিয়ালাইজ, 1 সার্ভার কানেকশন এস্টাবলিশড, তাই না? 2 রিকোয়েস্ট রিসিভড। সো রিকোয়েস্ট কে রিসিভ করছে? সার্ভার। 3 মানে কি? প্রসেসিং। 3 তে সার্ভার পেজ যদি ডেটাবেসের কোনো কানেকশন থাকে সে কানেকশনটা এস্টাবলিশ করবে সার্ভার পেজের মধ্যে। আচ্ছা, তো এই গেল একটা পার্ট। আমাদের আরেকটা পার্ট ছিল, আমরা গতদিন বলছিলাম যে এখানে আরেকটা টেকনিক্স অ্যাপ্লাই করা পসিবল, যেটা ইন্টারেস্টিং এবং বলতে পারেন যে অনেক পরের দিকে, এখনকার দিনেও বিশেষ করে সার্ভার সাইট গুলোতে, সার্ভার সাইট বলবো না, অ্যাডমিন প্যানেলের ফিচার গুলোতে যখন স্মার্ট টেকনিক্স গুলো ইমপ্লিমেন্ট করতে বলা হয়, যে আমি
আমার গ্রিডে আমি ভিউ করে করে এডিট করব না, রাইট? যে আমার এখানে লিঙ্ক থাকলো এডিট, আমার কি করতে হবে, জাস্ট একটা অ্যামাউন্ট চেঞ্জ করতে হবে। আমি এডিট বাটন প্রেস করলাম, বিশাল একটা ফর্ম আসলো, অ্যামাউন্টটাকে খুঁজে নিয়ে আসলাম, তারপরে এডিট করলাম। এটার জন্য কিন্তু একজন অ্যাডমিনের জন্য এটা অত্যন্ত পেইনফুল একটা জব, রাইট? সো এটা না করে সে বলছে যে আমি আমার গ্রিডে যা দেখতে পাচ্ছি, যেখানে যা চেঞ্জ করা দরকার সেখানে আমি জাস্ট ক্লিক করছি, এডিট মোডে যাচ্ছে, আমি চেঞ্জ করে ফেলছি, এবং চেঞ্জ করলে ইম্প্যাক্টটা ডেটাবেসেও থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক জটিল করে অনেক জায়গায় এই কাজগুলো করা আছে, বাট অত্যন্ত ইজি প্রসেস এই কাজটা করা সম্ভব। আমরাই এখন এটা করতে শিখবো, রাইট? এবং অনেক বড় বড় প্রজেক্টেও এ ধরনের ইমপ্লিমেন্টেশন আপনারা দেখবেন না। যদিও হয়তোবা আপনারা যখন কোনো বড় প্রজেক্টের সাথে কাজ করতে যাবেন সিনিয়রদের সাথে, তারা হয়তো দেখবেন যেন অ্যাজাক্সকে এত ইজিলি ইমপ্লিমেন্ট করছে না। তারা হয়তো jQuery লাইব্রেরি ইউজ করছে, অথবা অ্যাজাক্সের জন্য তারা লাইব্রেরি তৈরি করে রেখেছে, সেই লাইব্রেরিগুলো লিঙ্ক করে করে ফাংশন কল করার মাধ্যমে জটিল একটা প্রসেস ইমপ্লিমেন্ট করছে, রাইট? সো একটা প্রবণতা দেখা দেয় যে প্রথমত জুনিয়রদের ভরকে দেওয়া, যাতে তার জন্য একটা সফট কর্নার তৈরি করা সম্ভব হয়। জুনিয়রদের ভরকে দেওয়া, যাতে জুনিয়ররা তার কাছে আসে সিনিয়রের কাছে, এবং সে ডিপেন্ডেন্ট হয় সিনিয়রের উপরে। সেটা বুঝতে পেরেছেন? বাট আপনি যদি কাজ দেখাতে পারেন, বিশেষ করে আপনি আপনার সিনিয়র ডেভেলপার অথবা কি প্রজেক্ট ম্যানেজারকে এনশিওর করতে পারেন যে না, আপনি যে প্রসেসটা করেছেন এটা ইজি এবং এটা আমি বুঝি এবং এটা কাজও করছে, তাহলে হয়তো আপনার প্রজেক্ট ম্যানেজার সেটা অ্যাকসেপ্ট করবে। সো আপনাকে কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, রাইট? সো এই প্রবলেমগুলো হবে, এখান থেকে এই গ্রিপ গুলো থেকে বের হলেই আপনি সাকসেসফুল হতে পারবেন। আদারওয়াইজ ওই গ্রিপে পড়লে আপনি অলওয়েজ কি ওই শ্যাকেলটা ব্রেক করতে পারবেন এবং আপনার উন্নতিও হবে না, কারণ আপনি একটা লুপে পড়ে যাবেন, রাইট? মানে পলিটিক্স এভরিওয়্যার, আপনার ফ্যামিলিতেও আছে, এটা চিন্তা করে দেখবেন। বুঝতে পেরেছেন? সো জবেও যখন যাচ্ছেন তখনও আপনাদের চোখ কানটা একটু খোলা রাখতে হবে। চোখ কানটা একটু ভালো মতো খোলা রাখতে হবে যে আমাকে যখন কেউ হেল্প করছে, সো অ্যাকচুয়ালি আমার হেল্পটা ঠিকঠাক মতো ঠিক পাতে যাচ্ছে কিনা, আমার জন্য উপকারে আসছে কিনা, রাইট? নিজের পজিশন কিন্তু নিজেকেই ক্রিয়েট করতে হবে। বুঝতে পেরেছে? সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি এই কাজটা এখন একটু করার চেষ্টা করি, লাইক মোবাইল নাম্বারটা ডিজিট চেঞ্জ হবে, মোবাইল নাম্বারটাই আমার চেঞ্জ হবে। সো এর জন্য কি করা যেতে পারে, রাইট? সো সবচেয়ে ডিফিকাল্ট পাথ যেটা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো HTML এর পেজ, এখানে তো আমি কোনো কিছু টাইপ করতে পারি না, তাই না? তো তাহলে আমি এটা টাইপ করতেই দিব কি করে? ইনপুট বক্স আমার লাগবে। সো টাইপ এখানে ক্লিক করব, ইনপুট বক্স আসবে, এটা আনা বা কিভাবে করব, তারপরে এডিট করার পরে আমি অ্যাকশন এক্সিকিউট করব, এটা কিভাবে সম্ভব, রাইট? এত কিছু চিন্তা করার আমাদের দরকার নেই। আমাদের এখন যে হেল্প করবে সে বেসিক্যালি HTML5 এর অ্যাট্রিবিউট আছে। আমি অ্যাজাক্স সার্চ এবং সার্চে যাচ্ছি। সার্চে গিয়ে যেখানে আমাদের এই যে প্রিন্টটা হয়েছে মোবাইল নাম্বার, এই জায়গাটাতে যেহেতু আমি মোবাইল নাম্বার এডিট করতে যাচ্ছি, কন্টেন্ট এডিটেবল নামে একটা অ্যাট্রিবিউট এসেছে HTML5 এর। হ্যাঁ, এটা HTML5 এর একটা অ্যাট্রিবিউট। তো যখনই আমি কন্টেন্ট এডিটেবল ট্রু লিখছি, হ্যাঁ এটা অনেক আগে 2012 এর এই অ্যাট্রিবিউটটা এসেছে, 4 বছর আগে, বাট অতটা জনপ্রিয় না বা অনেকে আমরা জানি না। আচ্ছা, সো এই ট্রু অ্যাট্রিবিউটটা দেয়াতে যে বেনিফিটটা হবে, HTML পেজের ভেতরেই এখন আমি লিখতে পারবো এই কলামে পুরোটাই, হ্যাঁ
এই কলাম পুরোটাই, অন্য কলামগুলোতে কিন্তু আমি পাচ্ছি না, বাট আমি যে কলামে লিখতে চাচ্ছি সেই কলামে এখন লিখতে পারবো। তার মানে আমি এডিট মোডে নিতে পারলাম খুব সহজে একটা HTML এর অ্যাট্রিবিউট ইউজ করি। কোনো ডিফিকাল্টিস কিন্তু হলো না, সে কিন্তু বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ইউজ করেছে বিহাইন্ডে। বিহাইন্ডে জাভাস্ক্রিপ্ট ওপেন করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওই জায়গাটাতে নোট প্লেস করে বেশ কিছু কাজ করেছে। জটিল ওই প্রসেসটা সম্পর্কে আমাদের না জানলেও চলবে, রাইট? বাট আমার কন্টেন্টটা কিন্তু এখন এডিটেবল অবস্থায় আছে। ওয়ান ক্লিক, হ্যাঁ, ওয়ান ক্লিকেই আপনি এখন পাচ্ছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাদের টার্গেটটা কি, আমি কি করতে চাচ্ছি এর একটা আইডিয়া আমি প্লেস করি। কারণ এই যে মোবাইল নাম্বারটা, একে তো আমাকে ধরতে পারতে হবে, তাই না? মানে যেটা আমি এডিট করব, যে ভ্যালুটা আমি এডিট করব, সেটা কি আমাকে ধরতে পারতে হবে না? যে আমার এখন আছে 1 2 3 আর আমি করলাম 1 2 4, তাহলে আমাকে ধরতে হবে কি 1 2 4। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, সো এর জন্য আমি এর নাম দিচ্ছি মোবাইল, ফর এক্সাম্পল। আইডিটা বললাম মোবাইল। এরপর আমি এই লিঙ্ক থেকেই আমি যখন এডিট করতে চাচ্ছি, কখন এডিট হবে? আমার তো এখানে কোনো কিছু দেওয়ার পর যদি আবার বাটন টাটন প্রেস করতে হয় তাহলে তো পেইনফুল অবস্থা তৈরি হবে। আমি যখন কার্সরটা এখান থেকে সরিয়ে নিব, অন ব্লার, হ্যাঁ হ্যাঁ, আমি যদি অন্য কোথাও এটাকে সরিয়ে নেই, না অন কি আপে না, আমি অন ব্লারে যাব। অন কি আপে দিলে প্রতিবার টাইপে ওইটা ডেটাবেসে চলে যাবে। তাহলে ওটা কি বেসিক্যালি কি হবে, অনেক বেশি ট্রিগারিং হবে এবং স্লো হওয়ার প্রসেস থাকবে। তাহলে আমি মোবাইল নাম্বার 11টা ডিজিট যখন লিখছি 11 বারই ডেটাবেসে যাবে, মানে 11 বারে নিতে চাচ্ছি না, আমি একবার লিখা শেষ হলো, কার্সার আউট, সো ডেটাবেস অ্যাকশন। বুঝতে পেরেছেন? সো এটাকে আমি অন ব্লার বলছি। সো আমি এখন বলছি অন, না সবসময় চেক করছে না, সবসময় চেক করছে না। আমি যখন তাকে ফাংশন কল করছি দেন চেকিং হচ্ছে, এর আগে না। আচ্ছা, অন ব্লারে আমি বলছি অ্যাজাক্স আপডেট নামে একটা ফাংশন, রাইট? অ্যাজাক্স আপডেট ফাংশনটা যখন আমি কল করছি, এই অ্যাজাক্স আপডেট ফাংশনে আমি দুইটা জিনিস আর কি নিয়ে যাব। একটা হচ্ছে আমার আইডি, আর দ্বিতীয় হচ্ছে যেখানে ভ্যালুটা আসবে। অন ব্লার, অন ব্লারটা হচ্ছে যে, হ্যাঁ অন ব্লার বলা হয় এটাকে, হ্যাঁ অন ব্লার। অন ব্লার হচ্ছে দিস অ্যাকশন। আমি কার্সার নিয়েছি, অন ক্লিক, কার্সার এখান থেকে সরালাম, এটা অন ব্লার। হ্যাঁ, কার্সার সরিয়ে নেওয়াকেই অন ব্লার বলা হয়। ইভেন্ট অ্যাট্রিবিউট, মাউস নিলেন, মাউস সরালেন, হ্যাঁ HTML ইভেন্ট অ্যাট্রিবিউট এটি। না, মাউসটা সরালেই হবে, ক্লিকের দরকার নেই। মাউস ওভার মানে কি মাউস ধরা, মাউস আউট মানে কি জাস্ট মাউসটা ওই বাটন বা ওই লিংকের পাশ থেকে সরে গেলেই অ্যাকশন এক্সিকিউট হবে। হ্যাঁ, আর অন ব্লার, এর সাথে ব্লারের সাথে সঙ্গতিপূর্ণ অন ফোকাস। আমরা যখন কোনো ইনপুট বক্সের মধ্যে কার্সার রাখি সেটাকে বলা হয় ফোকাস, রাইট? আর ওই ইনপুট বক্স থেকে যখন কার্সারটা সরিয়ে অন্য কোথাও ক্লিক করি তখন বলা হয় কি অন ব্লার। আমি যখন ট্যাব দিচ্ছি তখন ফোকাস করছি, একটা ট্যাবে যখন একটা ইনপুট বক্সে যাচ্ছে ওইটাতে ফোকাস, আবার যখন পরের ইনপুট বক্সে যাচ্ছি আগের ইনপুট বক্সের জন্য সেটা কি ব্লার। বুঝতে পেরেছেন? তার মানে ইনপুট বক্সে যখন ঢুকছি তখন ফোকাস, বের হচ্ছে যখন ব্লার। ওকে, সো আমি অ্যাজাক্স আপডেটে আমি যদি ইকো করি আমাদের রো,
রোটা হচ্ছে আইডি স্টুডেন্ট আইডি, রো হচ্ছে আমার স্টুডেন্ট আইডি, আর এখান থেকে আমি পাঠিয়েছি কি আরইএস। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাজাক্স, হ্যাঁ হ্যাঁ না দরকার নেই, এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার আর আরইএস হচ্ছে আমার সেকেন্ড প্যারামিটার। সো অ্যাজাক্স আপডেট এই ফাংশনের ডেফিনেশনটা আমাদের অ্যাজাক্স সার্চ এর মধ্যে দিতে হবে। আমি যে এক্সাম্পলটা আপনাদের করে দিয়েছিলাম ওখানে এই যে অ্যাজাক্স আপডেটটা ছিল, খেয়াল করেছেন? অ্যাজাক্স আপডেটটা করাই ছিল। কি হচ্ছে বেসিক্যালি একটু দেখি। ওখান থেকে শুধু আমরা এনেছি কি রো আইডিটা, হ্যাঁ আমি আরইএসও এনেছি, আরইএসটা নাকি ও বি জে আইডি অবজেক্ট আইডি, তাই না? আচ্ছা আচ্ছা আমি এটাও নিয়ে আসলাম, দ্যাটস গুড। এখানে আরেকটা জিনিস একটু আমার লাগবে, সেটা হচ্ছে এই জায়গাটাতে এখানে আরেকটা জিনিস একটু আমাদের অ্যাড করতে হবে। একটু দেখেন, আমরা এখানে একটা আইডি প্লেস করেছি না, আইডিটার নাম কি মোবাইল, রাইট? আইডিটার নাম হচ্ছে মোবাইল। যদি এখানে 10টা রো থাকে, 10টা রোতেই আইডি কি হয়ে যাবে মোবাইল না? এটা তো একটা HTML এর এরর, তাই না? একই আইডি সকল স্টেট মানে আমি এলিমেন্টের মধ্যে থাকতে পারবে না। আবার আমি যদি এখন জাস্ট মোবাইল আইডি দিয়ে কল করি, কোন ভ্যালুটা পাবো? জাস্ট প্রথম HTML মানে প্রথম কোন এলিমেন্টের যার আইডি মোবাইল তার ভ্যালুটাই পাবো। বিষয়টা বোঝা যাচ্ছে? প্রথমটা পাবো, একটু খেয়াল করেন। হ্যাঁ এই যে মোবাইল, আমি এখন কি করছি, আমি পাঠিয়েছি কি স্টুডেন্ট আইডি আর আরইএস। সো আমার টার্গেট কি, আমার ইন্ডেক্সের নাম কি একটু বলেন তো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি মোবাইল। তার ইনার HTML এ যা আছে তাকে আমি বলছি গিভেন মোবাইল নাম্বার। একে আমি কি বলছি? হ্যাঁ আগে না, এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, ভার লিখলেও হয় না লিখলেও হয়। অ্যালার্ট করছি গিভেন মোবাইল নাম্বার দিয়ে। লেটস চেক যে আমরা কি প্রবলেম ফেস করি। আমি এখানে কার্সর নিয়েছি একে 7676, দেখেন আমার যাচ্ছে কি 01716767676। আবার আমি এই যে রাশুতে ক্লিক করার পরও যখন কার্সর সরিয়ে নিচ্ছি তখনও যাচ্ছে কি প্রথম ভ্যালুটাই। তার মানে আমার যেটা দরকার ছিল যে আমি যেহেতু রাশুতে কার্সর নিয়েছি, এই ভ্যালুটা আমি যখন সরিয়ে নিব এই ভ্যালুটাই যাওয়া দরকার। বিষয়টা বুঝতে পেরেছেন? কারণ আমি এই রোতেই চেঞ্জ করতে চাচ্ছি, আমি চেঞ্জ করলাম এখানে আর আপডেট হয়ে গেল ওইটা, তাহলে তো আর হবে না। সিরিয়াল নাম্বারটা ওইটাই করতে হবে আমাদের। হ্যাঁ আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে এই যে আইডিটা, এই আইডিটা আর ফিক্সড মোবাইল রাখা যাবে না, এই আইডিটার সাথে স্টুডেন্ট আইডিটা যোগ করে দিতে হবে। মনে করেন আমার যখন স্টুডেন্ট আইডি 1 তখন এখানে আমি কি মোবাইল 1, স্টুডেন্ট নাম্বার 2 মোবাইল 2। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি আমার এই স্টুডেন্ট নাম্বারটা
স্টুডেন্টের আইডিটা আমি মোবাইলের এখানে দিয়ে দিলাম। এবার এটা ডাইনামিক হবে। কিভাবে হবে? যেহেতু এই মোবাইলের সাথে আইডিটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, 1 2 3 এভাবে গেছে। তো যখন আমি এখন এখান থেকে রিড করতে চাইবো, শুধু এখানে আইডির মধ্যে যদি শুধু মোবাইল ওই রোটাই দিয়ে দিই তাহলে তো মোবাইলে দেওয়ার দরকার নেই। কোন রোটা দিয়ে দেয়? স্ট্রিং আকারে একটা আইডি হিসেবে আছে, ওটা তো ফিল্ডের একটা আইডি হিসেবে আছে। আইডির সাথে আমি স্টুডেন্ট আইডিটা যোগ করে দিলাম। এখন কি হলো? মোবাইল সব সময় থাকছে আর স্টুডেন্ট আইডিটা কি লুপের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না? সো আমার প্রথম আমি যদি বলি যে এখন এখানে স্টুডেন্ট আইডিটা কিভাবে আছে, এই রোতে আমার যে কি আছে এটা আমরা বলবো। এখান থেকে এলিমেন্ট যেহেতু করা যায় না, ইন্সপেক্ট এলিমেন্টে আমরা যদি যাই, এটাই তো ডাইনামিক হয়ে যাবে। মানে এই যে আমরা যে HTML এর যে আইডিটা দিছি ওই আইডিটাই তো ডাইনামিক হয়ে যাবে। মোবাইল তো দেওয়ার দরকার নাই। মোবাইল না দিলেও তো শুধু আমরা যদি আইডিটা দিই তাহলেও হবে। বাট ওই আইডিটা জাস্ট নাম্বার না রেখে আমি জাস্ট ওর সঙ্গে একটা স্ট্রিং জুড়ে দিয়েছি যে আমার ওই ফিল্ডের আইডিটাকে আমরা বলছি মোবাইল। দেন মোবাইলের সাথে আমরা কনক্যাট করে দিচ্ছি কি স্টুডেন্টের আইডিটা, যাতে সেম না হয়। কারণ স্টুডেন্ট আইডি যেহেতু ইউনিক, আমার ওই মোবাইলের সাথে কি যুক্ত হচ্ছে, লাইক আমিনুরের জন্য এই ফিল্ডের মধ্যে যে মোবাইল নামে কি আছে, আইডি আছে, সেটা এখন কি অবস্থায় আছে? মোবাইল 1। নিপার জন্য মোবাইল 2, উজ্জ্বলের জন্য মোবাইল 3, রাইট? কাউসারের জন্য মোবাইল 4, এভাবে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যেহেতু আমাদের আইডি চলে গেছে, এই আইডিটা আমরা কি করব? মোবাইলের সাথে কনক্যাট করে দিব, তাই না? প্লাস রো আইডি। সো এখন কিন্তু এই গিভেন মোবাইল নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট পাবো, ডাইনামিক পাবো। লেটস চেক যে এটা আমরা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। তো আমি যখন 98 থেকে কার্সর নিয়েছি, সরাচ্ছি, নিপার মোবাইল নাম্বারটাই পেয়েছি। ওকে, আবার আমি যদি ফাহাদের এখানে ক্লিক করি 84584, আমি কিন্তু 584ই পাচ্ছি, কারণ এখন আমার আইডিটা ডাইনামিক। আমার হাতে আইডিও আছে, আমার হাতে ভ্যালু আছে, যাকে আমি চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? এখন আমার গিভেন মোবাইল নাম্বারও আসলো, এটাও পেলাম। সার্ভার পেজ আমার কাছে আসলো। search.php, আমি কি search.php তে যাব? search.php তেই যাব, সমস্যা নাই। আমার প্যারামিটারের নাম কি? প্যারামিটারটা হচ্ছে গিভেন মোবাইল নাম্বার, আপডেট টেক্সট হচ্ছে গিভেন মোবাইল নাম্বার, আর আইডিটা হচ্ছে আমার রো আইডি, রাইট? সো এই দুইটা ভ্যালু আমি এখন রিড করব, রাইট? সো আমার যে search.php টা আছে, উপরে সারি এই কাজগুলো, প্যারামিটারটা কি ছিল এখানকার একটু খেয়াল করেন, আপডেট টেক্সট। আপডেট টেক্সট বলার পেছনে কারণ হচ্ছে যে আমি যে কোনো ফিল্ড কিন্তু আপডেট করার কাজে হাত দিতে পারি, রাইট? যে কোনো ফিল্ড। আমি তো জাস্ট ওইটা মোবাইল ধরে গেছে, আমি যদি আরেকটু ডাইনামিক করি আমার প্রোগ্রামটাকে, তো আমি নাম চেঞ্জ করতে পারবো, আমি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, আমি মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবো। এই কারণেই নামটা আপডেট টেক্সট দেওয়া হচ্ছে। আদারওয়াইজ আমি যদি স্পেসিফিক করে বলি তাহলে বলবো আপডেট মোবাইল ইকুয়াল $_ ইন্ডেক্সটার নাম কি? আপডেট টেক্সট। আচ্ছা, আরেকটা প্যারামিটার ছিল হচ্ছে আমার আইডি। সেই আইডিটাও আমাকে এখান থেকে নিতে হবে। নাও এখন দুইটা কাজ আমরা করব। এখান থেকে চেক করছি, আপডেট মোবাইল নট ইকুয়াল
null and $id not equal null, then এই ভেতরে আসবো। আমি বুঝাতে পেরেছি? যদি আপডেট মোবাইল নাম্বার থাকে এবং আইডি থাকে, দেন আমি আপডেট করব কাকে? ওই মোবাইল নাম্বার দিয়ে আইডির রেসপেক্টে। সো আমি এসকিউএল ইকুয়াল বলছি আপডেট টিবিএল স্টুডেন্ট, রাইট? সেট কি করব? ডেটাবেজে কি আছে? আই ডোন্ট নো ডেটাবেজে কি আছে। এই ফিল্ডটার নাম কি আছে? মোবাইল। ডেটাবেজে হ্যাঁ মোবাইল আছে। ডেটাবেজে কি আছে? মোবাইল। সেট করব কি? মোবাইল ইকুয়াল ইন্ডেক্সটা কি হবে? ডলার আপডেট মোবাইল where id equal, আইডিটা কি শুধু আইডি? স্টুডেন্ট আইডি ইকুয়াল পোর্ট ডলার আইডি। তাহলে আমি কি বলছি? আপডেট টিবিএল স্টুডেন্ট সেট করবে মোবাইলকে আপডেট মোবাইলের সাথে where স্টুডেন্ট আইডি ইকুয়াল ডলার আইডি। এই তো আমার কোয়েরি। নাও এটাকে আমরা কি করব? মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরিতে আমরা ডলার এসকিউএলটা পাস করে দিব। আমি এই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করার পেছনে মূল কারণ হচ্ছে যে ল্যারাভেলের মধ্যে দেখাতে গেলে আরো সাইডের আরো বেশ কিছু সাপোর্টিং জিনিস চলে আসে, যাতে ফ্রেশ হয়ে এই জায়গাটাতে আপনারা কনসেন্ট্রেট করতে পারেন। এই কারণেই কিন্তু আমি ল্যারাভেলের বাইরে এসে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। আপনাদের আগে এডিট করার সময় এডিটের মধ্যে নিয়ে আসতাম, নিয়ে আসা অন্য এডিটর কি ছিলাম, তাহলে তো সেই এডিটর কি ছিলাম দরকারই না, তো কোনো কিছুরই তো দরকার নেই। না, ওই পেজে যাওয়া, এডিট করা, প্রেস করা, আবার ব্যাক করা, আবার এই পেজে নিয়ে আসা অ্যাডমিনকেই দেয়া হয় মূলত। সবাইকে দিলে সবাই তো আর বুঝবে না, হ্যাঁ, প্রবলেম ফেস করবে। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে আইটিতে নলেজ কতজন লোক আছে সারা ওয়ার্ল্ডে? আইটি নলেজ আছে, মানে আইটি নলেজ আছে যারা আইটির সাথে সম্পৃক্ত কাজ করে, এরকম নলেজ আছে 0.5% মানুষের টোটালের। সো টোটাল যদি হয় 700 কোটি, 0.5 হচ্ছে কত? 3.5 কোটি। 1% কি? 7 কোটি। 1% 7 কোটি, আর 0.5 হচ্ছে 3.5 কোটি। এক ফেসবুকেরই ইউজার 150 কোটি। সো এর মধ্যে তার মানে কি 140 কোটি ইউজার কি কিছুই জানে না, আইটির কোনো নলেজই নাই। এই সাইটটা বানাতে যে HTML, CSS, PHP, ডেটাবেস, এটা তারা নামই শোনে নাই জীবনে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, শেয়ার, কমেন্ট সবই করতে পারে তারা বেসিক্যালি ইউজার। সো তারা অনেক কিছুই হয়তো বুঝতে পারবে না। সো হয়তোবা আস্তে আস্তে দেখবেন যেন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এখন বা আমরা আমাদের সময়, আপনাদের কি এখন কম্পিউটার ফান্ডামেন্টালস হয়? মনে হয় না এই নামে কোনো কোর্স আছে। ইউনাইটেডে আছে? নেই। আমরা থাকাকালীন সময়ে আমরা যখন বের হয়ে এসেছি তখনই জেনেছি, ওই সময়ে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস পার্ট 1, পার্ট 2, 3 ক্রেডিট, প্র্যাকটিক্যাল ছিল 1.5, 3 ক্রেডিট, মানে টোটাল 9 ক্রেডিট আমরা করেছিলাম কম্পিউটার ফান্ডামেন্টালস পার্ট 1 এবং পার্ট 2। কারণ ওই সময়টাতে সবার কাছে কম্পিউটার ছিল না। ইউনিভার্সিটিতে গিয়ে ফার্স্ট টাইম কম্পিউটার দেখা এরকমও লোক ছিল। সো তারা তাদের ফান্ডামেন্টালস কোর্স যদি না দেয়া হতো তাহলে কম্পিউটারই তারা চালাতে পারতো না, তাহলে তো পড়াবে কি? এটা বুঝতে পেরেছেন? বাট 2007 এর শেষে যখন আমরা বের হয়ে আসি,
ইউজিসি থেকে, ইউজিসি নর্মালি আমাদের বলেছিল যে ইউজিসি এটা করেছে, বাট তারপরে আমরা জানতে পেরেছি এটা ইউনিভার্সিটি করেছে, ইউজিসি করে নাই। এখন অনেক ইউনিভার্সিটিতে ফান্ডামেন্টালস পড়ায়, বাট আমাদের ইউনিভার্সিটি যেটা করলো যে ওই 9 ক্রেডিট যারা করেছে সেটা ক্রেডিট আওয়ারে অ্যাড করা হবে না, 9 ক্রেডিট বাদ, 151 ক্রেডিটের 9 ক্রেডিট বাদ নতুন কোর্স নিতে হবে। হ্যাঁ বেড়েছে, দিতে হবে, কিছু করার নেই। আমরা এক্সট্রা 9 ক্রেডিট করা হলো। আমি 151 শেষ করেছিলাম, আবার 9 ক্রেডিট অ্যাড করেছিলাম, 160 ক্রেডিট করেছি আমি এবং আপনার ভাবিও তাই 160 ক্রেডিট পড়েছে, 160 করেছে 160। এখন তো কমেছে সম্ভবত, 130 মতো এসেছে, 134 এসেছে। আমি 160 করেছি, আপনার ভাবি 160 করেছে। বুঝতে পেরেছেন? আমার 9 ক্রেডিট ওভাবে মার্ক দিয়েছিল আর কি, আমার মনে আছে। সো এখন কিন্তু ফান্ডামেন্টালস এর বেসিক্যালি কোনো দরকার নেই, ঘরে ঘরে কম্পিউটার, টিভি যার আছে কম্পিউটারও তার আছে, কম্পিউটারের সাথে ল্যাপটপও আছে। বাচ্চা কাচ্চারা কি মানে আপনি যখন কোনো একটা স্মার্টফোন নিয়ে যাবেন, আমি অনেক ফিচার বুঝি না, আমিই বুঝি না, রাইট? বাট ওই আমার মেয়ে 2 বছর, ও অনেক ফিচার বোঝে, আমার চেয়ে বেশি ফিচার জানে সে। অনেক শর্টকাট সে করে ফেলতে পারে, আমি যেটা জানিই না। সো একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসে, জাস্ট চট করে 2টা টাচ করছে, ওই অ্যাপ্লিকেশন ওপেন। সে গেমস খেলে একটা টকিং টম, কিভাবে যেন নিয়ে আসে, আমার আনতে গেলে 3-4টা ক্লিক করতে হবে, সে 2 ক্লিকে নিয়ে আসে। তো বুঝলেন, ওর এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু বুঝে উঠছে সবকিছু, এই কারণে তারা কিছুটা ম্যাচুরিটি পাচ্ছে। সো আস্তে আস্তে করে এই জিনিসগুলো একসময় আপডেট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? সো তখন যখন মনে করবে যে লাইক কোম্পানি যে এনভায়রনমেন্ট এখন সেট ফর দিস টেকনোলজি, তখন তারা এটাকে ওপেন করে দেবে সবার জন্য, তখন বুঝবে। বা এখানে ক্লিক করলে যে এডিট হয়ে যাবে সেটা তারা কিন্তু তখন ধরে ফেলবে, তখন হয়তো তাদের জন্য এটা ইন্ট্রোডিউস করা সম্ভব হবে। বুঝতে পেরেছেন? বাই দ্য ওয়ে, এখন আমরা মাইস্কুয়েল চালিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু আপডেট হয়ে গেল, তারপর আবার নতুন করে ডাটা উঠে আসলো। এখানে করার কারণ হচ্ছে আমরা সার্চিং এর সময় সার্চ করেও কিন্তু আপডেট করতে পারি। রাইট নাও যে সিচুয়েশন, এখন যদি কোনো ফিড এরর না দেখায়, এই যে দেখিয়েছে যে আনএক্সপেক্টেড আপডেট টেক্সট, আনএক্সপেক্টেড ইন্ডেক্স আইডি, এই দুটোকে কিন্তু সে খুঁজে পাচ্ছে না। সো এই দুইটাকে বন্ধ করার উপায় কি? এই যে হ্যাঁ ইসেট দিয়ে দিতে হবে। কেটে গেছে? ইফ যে কোনো একটা দিয়ে ইসেট দিয়ে দিলেই হবে। ইসেট আই মিস হচ্ছে কেন? আমার কিবোর্ডে কি আয়ের প্রবলেম হলো? ইসেট, হ্যাঁ ইসেট গেট আপডেট টেক্সট, দেন এর ভেতরে আসবে এবং ভ্যালুগুলো পাবে। আপডেট মোবাইল সার্চ লাইন নাম্বার 36 আনডিফাইন্ড ভেরিয়েবল। এই অংশটুকু ওর ভেতরে নিয়ে যায়, তাহলেই হবে। I hope problem solved. আচ্ছা, এখন আমাদের যে ডেটাবেসটা আছে, স্টুডেন্টের যে ডেটাবেস, সেটা দেখছি। আমি যদি বলি যে মাজেদের যে মোবাইল নাম্বার 018, যেটা এখন অলরেডি ডেট, রাইট? সো 018 কে আমি 016 করে দেই, রাইট? সো মাজেদের মোবাইল নাম্বার 016 করে দিতে চাচ্ছি। মাজেদ কই? মাজেদের মোবাইল নাম্বারকে আমি 016 করে দিতে চাচ্ছি। না, এটা আমরা এমন জায়গায় এই ফিচার গুলো দিব, এটা আমি যাকে দিব সেই করতে পারবে। বেসিক্যালি এটা দেওয়া হয় অ্যাডমিন প্যানেলে গ্রিড গুলোতে, অ্যাডমিন প্যানেলে যে গ্রিড গুলো দেখা যায় না, সেই গ্রিড গুলোতে। মনে করেন আপনি
দেখছেন যে আমি অর্ডারের কুইক ভিউ দেখছি। আমাকে ফোন দেয়া হলো, বললো যে আমি একটা কোয়ান্টিটি অর্ডার দিয়েছিলাম, আপনি ওখানে আরেকটা কোয়ান্টিটি অ্যাড করে দেন। সে শুধু একটা প্রোডাক্টের একটা পার্টিকুলার কোয়ান্টিটি অ্যাড করবে। তো সে যদি এডিটে যায়, বিশাল ফর্ম কিন্তু তার সামনে আসবে। তার তুলনায় সে ওখান থেকে যদি একটা কোয়ান্টিটি আপডেট করে দিতে পারে, জাস্ট ক্লিক করলো, এডিটেবল হলো, সে ওটাকে ক্লিক করে সরিয়ে আনলো, ডেটাবেজে সব ধরনের অ্যাকশন এক্সিকিউট হয়ে গেল, তার জন্য কি অনেক সুবিধার না? মোর ইজি টু হ্যান্ডেল, রাইট? সো এর জন্য এই ফিচারগুলো ওই জায়গাগুলোতে ইনক্লুড করা যেতে পারে। এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে। ক্লায়েন্ট যদি কোথাও দেখে এরকম এবং বলে যে না আমাকে এটা দিতে হবে, তখন সেটা করা হবে, আদারওয়াইজ এই কাজগুলো করা হবে। এটা পেইনফুল জব। বুঝতেই পারছেন যে এই কাজটা আমি যদি এডিট করে করাতাম তাহলে এত সময় আমার লাগতো না, বা এত টেকনিক্স এখানে ইনক্লুড করতে হতো না। অনেকে আমরা বুঝিও নাই। এডিটের কাজটা খুব ভালো মতো বুঝে গেছি, বাট এই এডিট আমি মোটামুটি শিওর যে আমরা 50% উপর দিয়েই গেছে। হ্যাঁ, ভিডিও আছে, ধরে ফেলতে পারবো, এটাই হচ্ছে সাহসের কথা, রাইট? যা বলছি অনেকেরই উপর দিয়ে গেছে, পুরোটা বুঝতে পারি নাই। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমি কার্সরটা দেখেন, আমি 6 এখানে লিখলাম, আমার ডেটাবেজ স্টিল কিন্তু আপডেট হয় নাই। আর কার্সর আমি তো এখনো আউটই করি নাই, তো মাঝে চলে আসে। খেয়াল করেছেন? আমার মাঝে চলে আসে, আমি 6 করছি, একটু খেয়াল করেন। আমি এখানে যদি 7 করি, 7 করেছি, হ্যাঁ, ক্লিক হয়ে গেছে। বাইরে ক্লিক করেছি তো মাউস আরেক লিঙ্কে আরেকটা ট্যাবে যে ক্লিক করলাম তখনই মাউস সরে গেছে, অন ব্লারে চলে আসে, ক্লিক চলে আসে, দেখেন আপডেট হচ্ছে কিন্তু, রাইট? তার মানে আমি ব্লারেই এই ইম্প্যাক্টটা কিন্তু চলে আসছে। সো আমার শুধু করা হয়েছে মোবাইল নাম্বার দিয়ে। আমি যদি মোবাইল নাম্বারটা রিমুভ করে দেই, সরিয়ে ফেলি, এখন কিন্তু ব্ল্যাঙ্ক। এখন আপনি যদি সার্চ দেন, মাজেদ ইমেল অ্যাড্রেস নাই, সরি মোবাইল নাই, মোবাইল ডেটাবেস থেকেও ডিলিট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা ডাইনামিক সার্চিং এর সাথে হচ্ছে। আমার মাজেদের এখানে বিয়ার আছে, লাইন ব্রেক আছে শুধু। তো আমরা বুঝলাম তো না যে অ্যাজাক্স এর মাধ্যমে আপডেট কিভাবে হচ্ছে। সো ছোট ছোট টেকনিক্স কিন্তু আমরা দেখলাম যে অ্যাজাক্স ফার্স্টে শিখলাম যে অ্যাজাক্স এ অবজেক্ট কিভাবে তৈরি হয়, অ্যাজাক্স ইনিশিয়েট কিভাবে হয়, সার্ভার পেজের সাথে কানেকশন কিভাবে হয়, রাইট? আমরা লাস্ট ডেতে শিখেছি যে আমরা অ্যারে থেকে কিভাবে সার্চ করতে পারি, কিভাবে আমরা ডাইনামিক ক্যারেক্টার জেনারেট করতে পারি। তারপর আমি ডেটাবেসের ডাটা সার্চ করে দেখিয়েছি লাস্ট ডেতে, রাইট? যেমন লাস্ট ডের এক্সাম্পলটা এটাই ছিল। কিন্তু লাস্ট ডের এক্সাম্পলটা কি ছিল? আমি যখন প্রথমবার আসবো সকল রেকর্ড দেখতে পাবো, তারপরে আমি লাইক ওই দিন সম্ভবত আজাদ ছিল না, আজাদের নাম দেখতে পাচ্ছি না। সো আমি রাসেল দিয়ে যখন কল দিচ্ছি, রাসেল দেখেন এই শর্ট লিস্ট হয়ে যাচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। এটা লাস্ট ডে করেছিলাম। আজকে এসে যেটা করলাম যে আমরা লাইক ডিসলাইক, অনেকেরই ইচ্ছা যখন ওয়েবসাইট বানাবে লাইক ডিসলাইক করাবে, রাইট? ওইটা অ্যাজাক্স দিয়ে কিভাবে হয় সেটা আমরা খুব সহজে দেখে নিলাম। টাস্ক দিয়েছিলাম, অনেকে একটু এগিয়েও ছিল, বাট শেষ পর্যন্ত সমাধান করতে পারে নাই, আমি সলিউশনটা দিয়েছি। আর 2 হচ্ছে যে আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা, যে আমরা ইন্টারফেসের মাধ্যমে এডিট করতে শিখলাম অ্যাজাক্স দিয়ে। এডিট করে দিয়েছে যে আমি এখান থেকে যদি সরিয়ে ফেলি, আমি যদি ডাটাটা রিমুভ করে দেয়, যে আমিনুর ইমেল মোবাইল নাম্বার রিমুভ, এখানে একটা ফাংশন লিখে আছে না, অ্যাজাক্স আপডেট নামে একটা ফাংশন লিখে আছে। আপডেট কি? এই ফিল্ডের মধ্যে যা পাবে সেটা দিয়ে আগের ডাটাটাকে রিপ্লেস করে দেবেন। এই ফিল্ডে এখন কি আছে? ব্ল্যাঙ্ক, ফাঁকা। ওই ফাঁকাটাই ডেটাবেসে আপডেট হয়ে যাবে। ম্যাক্সিমাম সাইজে কিন্তু তো আমি একটা নিয়ে কাজ করছি, তো ওটা লোকালে কাজ করে, লাইভে কাজ করে। ওটাই কেস সেনসিটিভনেসের প্রবলেম হচ্ছে। আমার এক প্রজেক্টের মধ্যে কনস্ট্রাক্টরের প্যারেন্টের পিটা বড় একটা ছিল স্যার। আমি এক সপ্তাহ এটা নিয়ে বসে আছি, আমি কত
লোকাল হোস্টে তো একবার আমার প্রথম ফার্স্ট ডে প্রজেক্টটা লাইভ লোকাল হোস্টে কাজ করে কোনো একবার ওইটাই কেস সেনসিটিভ এর কোনো প্রবলেম। এই কারণে ডেভেলপারস মেশিন গুলো লিনাক্স দিয়ে করার চেষ্টা করা হয়, কিন্তু আমরা অনেকেই প্র্যাকটিস করি। লিনাক্স যেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি না সবাই লিনাক্স কিন্তু জানি না, লিনাক্স না জানার কারণে লিনাক্সের প্রবলেম গুলো যদি আসে তাহলে ওটা সলভ করতে পারি না। কিছু কিছু সফটওয়্যার কোম্পানি আছে যারা লিনাক্স এনভায়রনমেন্টেই কাজ করে, ডেভেলপমেন্টটা লিনাক্স এনভায়রনমেন্টেই করা ভালো। আদারওয়াইজ ডেপ্লয়মেন্টের পরে অনেক প্রবলেম দেখা দেয় যদি না আমরা কোনো স্ট্যান্ডার্ড ফলো করি। এটা ভালো স্যার, প্রজেক্টটা যদি কোনো রকম ইউজার হয় সাথে সাথে লাইভে আপলোড দিয়ে চেক করে একবার ফুল প্রজেক্ট করে লাইভে আপলোড দিয়ে ডিফিকাল্ট। ভার্চুয়াল মেশিন ভ্যাগারেন্ট ভার্চুয়াল ওয়ার্কস আছে, তাহলে আপনি ফুল যে এনভায়রনমেন্ট আছে ওটা আপনি তৈরি করতে পারেন। আমরা যদি উবুন্টু ইনস্টল করতে পারি এটা তো সেটআপ আপনি নিজের লোকাল মেশিনে করে দেবেন জ্যাম্পের জায়গা, তাহলে আপনি একদম ওই এনভায়রনমেন্টেই পাচ্ছেন। বৃষ্টি কি আজকে হচ্ছে না থামছে? আজকে তো খেলা আছে। কোন পর্যন্ত নাই, কিন্তু যেভাবে আকাশে মেঘ আল্লাহ যেন বৃষ্টি না দেয়। আমাদের আজকে 100তম ম্যাচ হবে জেতা। শর্ট টার্ম ব্রেক দিয়েছি। এরপর আমি আমাদের ল্যারাভেলের মধ্যে কিছুটা ইন্ট্রোডিউস করবো অ্যালেক্সকে। না, বরঞ্চ যখন HTTP প্রসেসে যায় তখন লোডটা অনেক বেড়ে যায়, অ্যাজাক্সের মাধ্যমে লোডটা বাড়ে না। এটা আমাকে একটু জেনে বলতে হবে, যারা টেস্ট ইঞ্জিনিয়ার এটা বলতে পারে, আপনার ম্যাডাম বলতে পারবে। ঠিক আছে, সেই টেমপ্লেটটার মধ্যে কিছু লিমিটেশন শুরু হবে এরপর থেকে। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্টটা নিয়ে আগানো শুরু করেছি, ভিডিওগুলো তো সব পেয়েছেন 40-55 পর্যন্ত। আমি রাত্রেবেলা যেটা করে দিয়েছিলাম, ব্যাচ 2 এর ভিডিও সব করে দিয়ে দিয়েছিলাম, 1-2 HTML এর ভিডিও পরে ঠিকঠাক করেছি বসে বসে। খুব পেইনফুল। না, আপনারা তো কি, আপনারা তো আমাদের পেইনই দেন না। হ্যাঁ, আমাদের পেইন দেন না। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের চ্যানেলে এখন অ্যারাউন্ড 600 আছে, সাবস্ক্রাইবার আছে। আবার কিন্তু প্রতি মাসে 40,000 মতো ভিউ হয়। তেমন যদি আমি বলি প্রতিদিন 1000 ভিউ হয়, আমরা কিন্তু 1000 ভিউয়ার্স নেই। আমাদের এখন তালা ট্রেনিং এর স্টুডেন্ট হচ্ছে কারেন্ট স্টুডেন্ট হচ্ছে লাইক অ্যারাউন্ড 70 to 80। হ্যাঁ, আর বেসিস এর স্টুডেন্ট আছে হচ্ছে 420-এ, মানে 440-এ কত 160। সো আর আছে হচ্ছে বিডিজবস এর স্টুডেন্ট 40। সো টোটাল মিলে হয়তো আমার 300 স্টুডেন্ট। বাট আমরা ভিউ পাচ্ছি প্রতিদিন হচ্ছে 1000, 1200 বা 1500। বাইরের যারা ভিউয়ার্স তারা কিন্তু আমাদের নক করছে। হ্যাঁ, তালা ট্রেনিং এর পেজে এসে মোবাইল নাম্বার দিয়ে অথবা সাইটে এসে নক করছে যে ভিডিওটা আপলোড করেন। আপনারা তো বলেন না, তারা কিন্তু বলছে। তার মানে কি, তারা আমাদের সাথে কন্টিনিউ করছে। আপনারা বলেন, ক্লাসে আসলে বলেন আজকে ভিডিও পায় না, এটা সেটা, যাই হোক, তারাও কিন্তু আমাদের সাথে আছে। বুঝতে পেরেছেন? অনেকেই আছে আউটসাইডে যারা ক্লাস করছে না বাট কন্টিনিউ করছে কোর্সের সাথে।
হ্যাঁ, তারাও চ্যানেলে আছে, জবে আছে, অনেকেই করছে। এই জন্য যখন ভিডিও শুরু করবেন নাম দেবেন, বলে দেবেন আমি নিপা মোনালিসা বলছি। হ্যাঁ, নাম চেঞ্জ করে বললেও হবে, রবীন্দ্রনাথের মতো ছদ্মনাম রেখে বলবেন। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। একটা কাজ আমরা করব এখন ইমিডিয়েটলি, যেটা হচ্ছে যে আমরা কার্টের আদ্যপ্রান্ত বিষয়গুলো জেনেছি। আমরা তো হোমওয়ার্ক করি না, হোমওয়ার্ক করলে অনেক কিছু শিখতাম। ব্যাড লাক, আমাদের এখানে 2-4 জনই হোমওয়ার্ক করে, বাকিরা হোমওয়ার্ক করে না। যদি হোমওয়ার্ক করতেন তাহলে হয়তো কিছু হোমওয়ার্ক আমি দিতাম। এর মধ্যে যে কুপন, হ্যাঁ কুপন কোড, এটা আমি দেখাবো না। যে লাইক আপনার আজকে সেল চলছে, রাইট, বা নেক্সট 7 days এর সেল চলবে, তো আপনি সেল দিচ্ছেন, বলছেন যে কেউ যদি 1000 টাকার উপরে বাজার করে তাহলে আমি 10% ডিসকাউন্ট দিয়ে দিব। বাট এই 10% ডিসকাউন্ট পেতে হলে আপনাকে কুপন দিয়ে আসতে হবে। তো আপনি কুপন ডিসকাউন্ট শুরু করেছেন, মানে একবার এক এক নামে যাচ্ছেন, ওভারঅল সেল দিয়ে দিয়েছেন, রাইট, ওভারঅল সেল, যে পার্টিকুলার প্রোডাক্ট অনুযায়ী আপনি সেল দিচ্ছেন। সো সেল দিয়ে আপনি একটা আপনার এন্টায়ার ইকম, মানে আপনার যত কাস্টমার আছে মার্কেটিং করে দিলেন, আবার ইমেল মার্কেটিং করে দিলেন। হ্যাঁ, আমার টাকা শর্টেজ, আমার টাকা দরকার, আমার সিরিয়াস টাকা শর্টেজ, রাইট। তখন যেটা করবো যে আমার প্রিভিয়াস যারা কাস্টমার ছিল তাদের কাছে আমি কুপন পাঠিয়ে দিলাম, রাইট, আমার 20% ডিসকাউন্ট, এই প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট, বা এই প্রোডাক্ট গুলোর উপরে 20% ডিসকাউন্ট, অথবা এত অর্ডার করলে এত % ডিসকাউন্ট। সেক্ষেত্রে যেটা হবে, অ্যাডমিন প্যানেল থেকে আপনারা কুপন অ্যাড করবেন, রাইট, কুপন কোড অ্যাড করবেন, কুপনের টাইপ অ্যাড করবেন, লাইক পার্সেন্টেজ না ফিক্সড, কুপন অ্যামাউন্ট, পার্সেন্টেজ হলে কত %, ফিক্সড হলে কত টাকা, মিনিমাম অর্ডার, রাইট, যে কত টাকার অর্ডার করলে আপনি এই ডিসকাউন্টটা পাবে, এক্সপায়ারি ডেট, এই কুপনটা কবে এক্সপায়ার হবে। দুই জিনিস হতে পারে, আমি 7 দিনের জন্য দিলাম, 7 দিনের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে, অথবা ফার্স্ট 100 অথবা ফার্স্ট 500 যারা এই কুপনটা অ্যাপ্লাই করবে, মানে কুপন কাউন্ট বলবো, কুপন অ্যাপ্লাই কাউন্ট বলবো, যে যদি এটা অ্যাপ্লাই হয়ে যায়, অর্ডার প্লেস করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে গেল, একজন কুপন ইমপ্লিমেন্ট করলো, আরো কতজন পাবে, 499 জন। তার মানে একটা একটা করে অর্ডার হতে থাকবে, কুপনের অ্যাপ্লাই কাউন্টটা কমতে থাকবে, মাইনাস হতে থাকবে। যেটা বুঝতে পেরেছেন, আমি বলছি যে আমি অ্যাপ্লাই করতে দিব কয়টা, 500 বার, অথবা আমি এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছি, যে কোনো ভাবেই হতে পারে। সো এটা অ্যাড করা, ম্যানেজ করা এবং ফ্রন্ট এন্ডের সাথে অ্যাপ্লাই করার ব্যবস্থা করা, যে এখানে এসে সে কুপন কোড দেবে, যদি সেটা ম্যাচ করে, সেটা যদি অ্যাক্টিভ হয় এবং সেটা যদি এক্সপায়ার না হয়, তাহলে ওই অ্যামাউন্টটা এই অর্ডারের টোটাল থেকে ডিসকাউন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটাকে আমরা কি বলছি, কুপন ডিসকাউন্ট। সো এই ফিচারটা যদি আপনারা পারেন, এটাকে হোমওয়ার্কে করে আনতে পারেন। ওকে, তো ইমেল করবো তার কাছে, আমার যারা এক্সিস্টিং কাস্টমার তার মোবাইল ইমেল অ্যাড্রেস তো আমাদের কাছে আছেই। সো ইমেলে আমরা একটা সুন্দর ইমেল টেমপ্লেট তৈরি করে ইমেল মার্কেটিং এর মাধ্যমে তাদের কাছে দিয়ে দিব। হ্যাঁ, সে মনে করেন ফুলফিল করুক আর না করুক, আমি কুপন কোড এনে এখানে প্রেস করব, মানে আমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা তার উপর বেস করে তো সে কুপন ডিসকাউন্ট পাবে কি পাবে না সেটা নির্ভর করবে। মনে করেন আমি কুপনটা আমি বলেছি যে আগামী 30 তারিখ পর্যন্ত এটা ভ্যালিড থাকবে, আজকে কত
27, 28, 28 আজকে ভ্যালিড, কালকে ভ্যালিড, 30-এও ভ্যালিড, বাট কেউ যদি 1 তারিখে ট্রাই করে সে তো পারবে না। এটা বুঝতে পেরেছেন? তাহলে ওখানে 3টা কন্ডিশন চেক করতে হবে, যে কুপন কোডটা যা দেওয়া হচ্ছে সেটা ম্যাচ করছে কিনা, কুপনটা অ্যাক্টিভ কিনা, আবার সেটা এক্সপায়ার ডেটের মধ্যে আছে কিনা, দেন আমি বলবো যে এটা অ্যাপ্লাই হোক। আবার ওই যে মিনিমাম একটা আছে না, যে মিনিমাম কতবার করা যাবে বা ম্যাক্সিমাম কতবার করা যাবে, ওইটার সঙ্গে আমাকে চেক করে নিতে হবে। সেটা একটু হোমওয়ার্ক আকারে আমরা করে আনার চেষ্টা করি সবাই। ওকে, সো চেক আউট প্রসেস। চেক আউটটা মূলত এর পরে যখন আমরা যাব, চেক আউট মানে কি, আমি আমার ট্রলিটা সাজিয়েছি, আমি যা যা কেনার সবগুলো কেনার জন্য রেডি, এখন আমরা যাব কোথায়? কাউন্টারে। সো কাউন্টারে যাওয়ার জন্য আমাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, এবং স্টেপগুলোকে আমরা চেক আউট প্রসেস বলছি। সো এই আপডেট বাটনটা রিমুভ করে দেবেন। কন্টিনিউ শপিং হলে আপনি নিয়ে যাবেন হোমে, আর চেক আউট প্রেস করলে আমাকে নিয়ে যেতে হবে কাস্টমার রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইনে। আমাকে যেতে হবে কোথায়? কাস্টমার রেজিস্ট্রেশন এবং লগ ইনে। সো আমি সেই জায়গাটাতেই যাওয়ার চেষ্টা করছি। আমাদের যে টেমপ্লেট আছে, টেমপ্লেটের ভেতরে একটা চেক আউট পেজ আছে, htdocs, TTL ICT PSP commerce, folder Spacious চেক আউট আছে না? হ্যালো, হ্যাঁ বুঝলাম। কার্ড চেক আউট, হোম কার্ড চেক আউট, বিলিং ডিটেলস, এইটা আমাকে হয়তো নিয়ে নিতে হবে। কন্টেন্ট হোল্ডারের ভেতরকার সব না, 189 থেকে শুরু করে 1103, 189 থেকে শুরু করে 1103। আচ্ছা, মুস্তাফিজ আজকে কি খেলতে পারবে? 7 মাস? 7 ম্যাচ খেলতে পারবে না? আচ্ছা, আমি চেক আউটের জন্য এটা রেডি করছি। বাই দ্য ওয়ে, আমি যেটা করছি সেটা হচ্ছে এরকম, লাইক আমার টার্গেটটা কি, আমি যখন এই চেক আউট বাটনে প্রেস করব, আমার ওই চেক আউটের যে ফর্মটা সেটা আমার সামনে চলে আসবে, রাইট? চেক আউট ফর্মটা আমার সামনে চলে আসবে। সো আমাদের যে কার্ড পেজটা রয়েছে, TTL ICT যে প্রজেক্টটা, আচ্ছা আমরা অ্যাজাক্স তো এখানে অ্যাজাক্স তো কিছুটা বুঝেছি না, বুঝলাম তো কিছুটা। সো অ্যাজাক্স যদি আমরা কিছুটা বুঝি, এটা আমরা একটু প্র্যাকটিস করি, ইমপ্লিমেন্ট করি, এবং আমাদের যে প্রজেক্টটা যেটা আমরা সাবমিট করতে চাচ্ছি সেটাতে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাজাক্সটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। প্রোডাক্টের মধ্যে আমরা অনেকগুলো ফিল্ড রাখি, আমরা যখন ম্যানেজ করি ওই জায়গার মধ্যে তো অতগুলো ফিল্ড দরকার নেই, তো মেজর ফিল্ডগুলো রাখবেন, মানে প্রোডাক্টের ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এগুলো কোনো কিছুই রাখার দরকার নেই। প্রয়োজনীয় ভিউ, গ্রিডটা হচ্ছে এরকম যে শর্টকাট ভিউ যেটাকে বলা হয়, যেটা দেখে ওভারঅল একটা ধারণা পাওয়া যাবে। ডিটেল জানতে হলে আপনি ডিটেলে যাবেন, বুঝতে পেরেছেন? তো আমরা প্রজেক্টে যাচ্ছি, আমাদের যে রিসোর্সের মধ্যে, ভিউস এর মধ্যে কোন পার্টে কাজ করছিলাম? ফ্রন্ট এন্ডে।
কন্টেন্টের মধ্যে আমাদের যে কার্ট ভিউ আছে, কার্ট ভিউ থেকে আমাদের যে চেক আউটের বাটনটা আছে, এই চেক আউট বাটনটাতে যখন আমরা প্রেস করব, স্কোপ টু স্ল্যাশ চেক আউট যখন আমি যাচ্ছি, চেক আউট অথবা আমি বলবো কাস্টমার বললাম কাস্টমার রেজিস্ট্রেশন। সো আমরা আমাদের যে রাউটস আছে, রাউটস এপিআই ডট এপিআই না তো ওয়েব পিএসপি তে ঢুকে চেকআউট কন্ট্রোলার আরেকটা দেখেন কি কি করছে। কাস্টমার রেজিস্ট্রেশন, কাস্টমার লগ ইন, দেন শিপিং অ্যাড্রেস, দেন পেমেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। শিপিং অ্যাড্রেস দেওয়ার পর দেন পেমেন্ট ইনফো দেবে, দেন অর্ডার কমপ্লিট করবে, ঠিক আছে। ওই পুরো কাজটা চেক আউটের মধ্যে যাবে। হ্যাঁ, তো আমি কি নর্মালাইজেশন বলেছিলাম আপনাদের? একটা আধা ঘন্টার মানে সেশন দিয়েছিলাম, যথেষ্ট। হ্যাঁ, এটাই প্র্যাকটিস করে। একটু মানে এক্সাম্পল এই যে এখানে আসবে, এখানে এক্সাম্পল আসবে। এই পেজে আসবে না, নর্মালাইজেশন আসবে যখন আমি অর্ডার করতে যাব। অর্ডারের ওই জায়গায় আমি অর্ডার টেবিলকে বেসিক্যালি ফার্স্ট নরমাল ফর্মের জন্য আমরা যে কাস্টমার টেবিলটা করব, কাস্টমার টেবিলটা ফার্স্ট নরমাল ফর্মে যাবে, রাইট। যখন আমরা অর্ডার টেবিলে যাব, অর্ডার টেবিলে যখন আমরা একই টেবিলে অর্ডারের অনেক রো ইনসার্ট করতে যাব, তখন ওটাকে ভেঙে দুইটা টেবিল করতে হবে, দেন আমরা শুরু থেকে ওটা সেকেন্ড নরমাল ফর্মে যাব, রাইট। অর্ডার করতে গেলেও তখন অর্ডার টেবিল, অর্ডার ডিটেল টেবিল আমাদের বানাতে হবে। সো ওই জায়গায় আমরা সেকেন্ড থার্ডের ইমপ্লিমেন্টেশন দেখব। বুঝতে পেরেছেন? কাস্টমার রেজিস্ট্রেশন, আচ্ছা আজাদ আর কি, বেসিক্যালি তাদের কথাও ঠিক আছে। যদি এলআইসিটি বলে, এলআইসিটি বিসিসি কে আমরা যদি বলি ফ্রিল্যান্সিং করে, অনেকেই তো বলে দিতে পারে ফ্রিল্যান্সিং করে, তাহলে তো জব এনশিওর হবে না। তারা বলে যে জব ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে, যে সাইটে ফ্রিল্যান্সিং করে তার একটা প্রুফ আমাকে দাও, তার ইউআরএলটা দাও, প্রোফাইল ইউআরএলটা আমাকে দাও, আমরা একবার দেখি, রাইট। ওইটা আমাকে দাও, দেখি, ইটস ওকে, রাইট। যেমন ফাহাদ হয়তো 1 তারিখে জয়েন করবেন, রাইট। আমি আজকে আপনার কাছ থেকে একটা ফর্ম ফিল আপ করে নেব, পিসিএফ ফর্ম। ওই পিসিএফ ফর্মটা আমরা পাঠিয়ে দিব ইএনওয়াই কে, ইএনওয়াই ওটাকে পাঠিয়ে দেবে এলআইসিডি কে। হয়তো ফাহাদকে একটা কল এবং ওই কোম্পানিকে একটা কল দেবে। ফাহাদকে বলবে যে আপনি আসলেই কি জয়েন করেছেন, আর ওই কোম্পানিকে বলবে আপনি কি আসলেই তাকে রিক্রুট করেছেন। এই প্রুফটা তো অ্যাটলিস্ট নেবে, দরকার তো আছে। বুঝতে পেরেছেন? যেমন মাসকুরুল বা তানিয়ার আপনার কাছেও ফোন কল আসবে, সেটা বুঝতে পেরেছেন, যাদের যাদের পিসিএফ গুলো আমরা প্রোভাইড করছি। তো এই এতটুকু তো দরকারই আছে, আদারওয়াইজ তো ম্যাচ হয়ে যাবে সিচুয়েশনটা, তারা কন্ট্রোল করতে পারবে না। এই জন্য যারা ফ্রিল্যান্সিং করছে, এটা এরকমও আছে যে আমরা যদি মানে ইএনওয়াই এরও বেনিফিট আছে, আমাদের বেনিফিট এখানে নেই।
যে কেউ যদি বলে যে না আমি হায়ার স্টাডিজ এর জন্য চলে যাচ্ছি, আমি জব করতে পারবো না, আমি ট্রেনিং করেছি ঠিক, বাট আমি এটা জব করতে পারবো না, ওই ধরনের একটা নো অবজেকশন লেটার আছে, ওইটা যদি কেউ ফিল আপ করে দেয় সেটাও অ্যাকচুয়ালি বেনিফিট আছে আমাদের প্রজেক্টের জন্য। তাহলে গভর্নমেন্টের একটু প্রেশার আমাদের হাতে কমে আসে যে আমি জব করতে চাচ্ছি না, আমি হয়তো এন্টারপ্রেনার হতে চাচ্ছি অথবা আমি এডুকেশনে চলে যেতে চাচ্ছি। এন্টারপ্রেনার হতে চাইলে আপনাকে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, আপনি হায়ার এডুকেশনে যেতে চাইলে আপনাকে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, আর আপনি যদি জব পান তখন আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই সিচুয়েশন গুলোতে আমরা ফেস করছি, বেশ প্রবলেম ফেস করছি। আমরা যারা কাজ করছি আমাদেরই প্রেশার, গভর্নমেন্ট দেবে না, গভর্নমেন্ট দেবে ইন এ সেন্স যে চুক্তিপত্রে উল্লেখ করা আছে যে আমি যদি প্লেস করতে পারি এত টাকা আমাকে দেবে, যদি প্লেস করতে না পারি এত টাকা আমাকে দেবে। বুঝতে পেরেছেন? তো এই কারণেই গভর্নমেন্ট বলে ওই হাইয়েস্টটাকে টার্গেট করে যে এত পার্সেন্ট আমরা প্লেস করব। হ্যাঁ, গভর্নমেন্ট নিজে কাউকে প্লেস করবে না, হয়তো সুযোগ তৈরি করে দেবে। গভর্নমেন্ট এটা করতে পারে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপ, অনেক নাম্বার অফ কোম্পানি আসছে, তাদের সুযোগ সুবিধা দিচ্ছে। মনে করেন যে কিছুদিন আগে কিছু এন্টারপ্রেনারকে আসে না, উদ্যোক্তাদের ওই জনতা টাওয়ারের কয়েকটা অফিস দিয়ে দিল না, যে 1 বছরের জন্য তাদের দিতে হবে না, ভাড়া দিতে হবে না, বাট 1 বছর পরে তাদেরকে ওখান থেকে চলে যেতে হবে, নতুন উদ্যোক্তাদের ওখানে নিয়ে আসবে। এখন মনে করেন যে এই যে কোম্পানি কলিবরটা তারা আস্তে আস্তে করে বাড়াচ্ছে, যে অনেকেই ইন্টারেস্ট হচ্ছে, আইডিয়া নিয়ে যাচ্ছে, কোম্পানি শুরু করছে, বের হয়ে আসছে, তাদের তো আরো বেশি লোকের দরকার পড়বে, মানে হায়ার করবে কোথা থেকে? যারা অ্যাকচুয়ালি রেডি হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, কোম্পানিগুলোকে নিয়ে সামিট করছে, বাইরের বায়ারদের নিয়ে সামিট করছে, বড় বড় এক্সপো করছে, অনেকে আসছে, রাইট? ইন্টারেস্ট ফিল করছে, তখন ইনভেস্ট করতে চাচ্ছে। বুঝতে পেরেছেন? তো তাদের কাজ ওই লেভেলের, আমরা ওই ইন্ডিভিজুয়াল লেভেলে তারা জব পুশ করবে এরকম না। তারা হয়তো একটা বিজ্ঞপ্তি দেবে যে এখানে জব আছে, সরকারি একটা প্রজেক্টের জব অ্যানাউন্স হয়েছে, আমাদের জানিয়ে দেবে যে তোমরা তোমার স্টুডেন্টদের ওখানে অ্যাপ্লাই করতে বলো। এটা বুঝতে পেরেছেন? ওই ইনফরমেশন গুলো আমরা কিন্তু পেয়েই যাব। আবার ওই লিঙ্ক আপ তৈরি করছে আর কি, এই লাইক লিঙ্ক আপটা হচ্ছে এখন ওই যে বিজনেসম্যানদের একটা সংগঠন আছে না, বিজনেসম্যানদের সাথে, হ্যাঁ, ওখানে তো টেকনিক্যাল অনেক বিষয় দরকার পড়ছে। সো আইসিটি মিনিস্ট্রি ওই বিজেএমইএ এবং আদার্স যে বডিগুলো আছে, বেসিস, এগুলো মিলিয়ে তারা বসে একটা প্ল্যান করছে যে কিভাবে ওখানে টেকনোলজিটা ইনক্লুড করা যায়। আর যেহেতু বিশাল একটা মার্কেট, টেকনোলজি যদি হয়, মনে করেন আমি যদি বলি যে যদিও কিছু কিছু কোম্পানিতে আছে যে লাইক আমি যদি বলি যে 5500টা কারখানা আছে, 5500 কারখানাতে একটা করে ওয়েবসাইট লাগবে এবং সেটা মেইনটেনেন্স লাগবে, তার মানে একজন করে আমার লোক ওখানে কাজ পাবে। বুঝতে পেরেছেন? এবং ওইটা সাপোর্টিং মেইনটেনেন্স, বা যদি বলেন যে মানে নেটওয়ার্ক রিলেটেড কোনো কিছু থাকে তখন নেটওয়ার্ক রিলেটেড কাজগুলো পাবে। আবার মার্কেটিং এর জন্য এই যে এসইও বলছে না, ফিনান্স বলছে না, ওই টাইপের লোকগুলো কিন্তু কাজ ওখানে রেডি হচ্ছে। যদি সবগুলো কোম্পানির কথাই আমরা ধরি, ওখানেই কিন্তু 10-12-15 হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ আছে, রাইট? সো ওই কর্মসংস্থান যদি হয়, আমরা এখানে ট্রেনিং দিচ্ছি কিন্তু 30,000কে টার্গেট করে, সো ওখানে যদি জবের ফ্যাসিলিটি তৈরি হয়ে থাকে 15,000, তাহলে তারা কিন্তু আমাদের বিগেস্ট কাস্টমার। আর আমাদের সফটওয়্যার কোম্পানিগুলো তো আছেই, তাদের তো ই কমার্স লাগে না। বুঝতে পেরেছেন? তাদের সাইট নাই, তাদের মেইনটেনেন্স নাই, তাদের মার্কেটিং নাই, বাট যেটা করলে আরো অনেক বেশি ইনকাম করা পসিবল। এটাই অ্যাকচুয়ালি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসার চেষ্টা চলছে, সো অনেক স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তখন হয়তো তারা যখন এই যে এই মানে পলিসি লেভেলের কাজগুলো করছে, যদি ট্যাগ হয়ে যায় তখন বুঝতেই পারছেন যে একবারে অনেক লোক টানার একটা সম্ভাবনা তৈরি হবে। তখন বলে দেবে যে না, যেহেতু এগ্রিমেন্টে হচ্ছে থ্রু এলআইসিটি, তো তুমি প্রায়োরিটি দেবে এলআইসিটি স্টুডেন্টদের। তখন আমাদের কাছে বিজ্ঞপ্তি আসবে, তোমরা অ্যাপ্লাই করো। না না, ওখানে তো রুলস বলে দেবে।
হুম আমাদের গ্রুপ শুধু আপনার পোস্টগুলো দেখবো শুধু আমার পোস্ট গুলো এটা নাই, আপনাদের গ্রুপের গুলো দেখতে পারবেন, আমার গুলো দেখতে চাচ্ছেন? আচ্ছা, ফেসবুকে দেখা আমরা হয়তো করতে পারবো, নো ইস্যুস। হ্যাঁ, আমরা করতে পারবো। না, এখন আমরা ওইটা করছি কি, ক্রল ডাউন করলে আস্তে আস্তে ওপেন হতে থাকবে, ওটার উপরে কাজ চলছে। স্ক্রল ডাউনের উপরে কাজ শুরু হয়েছে, যে এখন আমাদের হোম পেজ বা অন্যান্য পেজে যদি অনেক পোস্ট থাকে, যদি স্ক্রল করে তাহলে আস্তে আস্তে ওপেন হতে থাকবে, মোর ক্লিক করতে হবে না। বুঝতে পেরেছেন? ওইটা কাজ চলছে। এখন আপনি যেটা বললেন এটা একটা ভাইটাল থিংস, এবং এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব, যে এই মেম্বাররা যখন এখানে পোস্ট করেছে আমি ইন্ডিভিজুয়াল মেম্বারের পোস্টটা দেখতে চাচ্ছি, এই তো, তাহলে হয়তো এটা পসিবল। একটা ডিজাইন ইস্যু হ্যান্ডেল করে ওই যদি মেম্বারের লাইক টিক মার্কসটা আমি প্রেস করে দেই, তার যে পোস্টার্স গুলো আছে সেটা আমি দেখতে পারবো। আচ্ছা, ওইটা আমরা দেখছি, ওইটা করা যায় কিনা আমরা একটু দেখি। আমি কন্ট্রোলার তৈরি করছি, দেখেন, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, চেক আউট কন্ট্রোলার। কোরবানির ঈদ করে আসলো, একজনও কিছুই খাওয়ালো না, খেয়াল করেছেন? গরুর মাংস খাওয়ায় নাই, খাসির মাংস খাওয়ায় নাই। না, আমি গরু খাবো না। গরু আমি খাবো না। না, আপনার গরুর মাংস আমি খাবো না। হ্যাঁ, অন্যরা তো খেতে পারে, এটা তো ঠিক, আমার না হয় সমস্যা। আচ্ছা, যদি তাই হয়, অন্যরা যদি সুযোগ পায় তাহলে না হয় এক টুকরা খেলাম, ঠিক আছে? এক টুকরা যদি আমার লাগে, অন্যদের 2 টুকরা লাগবে। না, নিপা আসবে, ওই রকম না আসবে। আচ্ছা, একরামুল দেখেন কালকে চলে আসে। যাই হোক, আমরা একটু অন্যদের আসার কথা বলি। হ্যাঁ, আমরা যেটা চিন্তা করছি, আমরা 10 ভিউ app http controller checkout controller customer registration, আমরা আমি একটা ব্লেড ফাইল তৈরি করে ফেলি, রিসোর্স ভিউ পেজ, এর ভিতরে আমরা একটা পেজ তৈরি করছি নিউ থেকে, পিএসপি ফাইল,
customer registration dot blade dot php এটা এখানে আমি কি করব extends আমাদের পেজটার নাম কি ছিল ফ্রন্ট এন্ডে master then @ section content end section তো চেকআউট কন্ট্রোলার দিয়ে আমি যখন এটাকে লোড করতে চাইবো সো প্রথমে কাস্টমার রেজিস্ট্রেশন view load পিডিএফ ক্রিয়েশনের জন্য ডোম পিডিএফ ল্যারাভেল ইউজ হয় না ভিন্ন একটা লাইব্রেরি আছে স্ন্যাপি নামে একটা লাইব্রেরি আছে বেরিফ আছে স্ন্যাপি আছে এটা একটু স্টাডি করবেন গিট থেকে হ্যাঁ আচ্ছা এটা একটু চেক করতে হবে ইউনিকোডে অনেক ট্রাবল হয় ডোমেও সাপোর্ট করে না তো আমাদের পেজেস এর মধ্যে আমরা কাস্টমার রেজিস্ট্রেশন রেখেছি এটা বেসিক্যালি কোথায় আছে pages dot customer registration snappy double py কাস্টমার রেজিস্ট্রেশন আমরা আনলাম তারপরে হচ্ছে রিটার্ন ভিউ থেকে আমরা কাকে লোড করছি কোন ভিউটা লোড হবে মাস্টার না মাস্টার তার সাথে উইথ কন্টেন্টের সাথে যাবে কি ডলার কাস্টমার রেজিস্ট্রেশন এখান থেকে এখানে আসলো নাইস তো এবার আমি যদি চেক আউটে প্রেস করি তাহলে আমার কাস্টমার রেজিস্ট্রেশন পেজে যাওয়ার কথা লুমিন লাইব্রেরি একটু খেয়াল করেন যেই পেজের ভেতরে সবই আছে খেয়াল করেছেন এখানে একটু দেখেন আমাদের ফার্স্টে বলা হচ্ছে বিলিং ডিটেইলস লুমিন লুমিন এটা লাইব্রেরি আর সাপোর্টিং লাইব্রেরি আচ্ছা দেখেন বিলিং ডিটেইলস এটা বেসিক্যালি কি কাস্টমারের রেজিস্ট্রেশন ডেলিভারি ডিটেইলস এটা শিপিং ডেলিভারি মেথড এটা নরমালি কি আমরা যখন বলছি আমাদের কিন্তু মেথড হলে বেসিক্যালি আমাদের এই সার্ভারের সাথে ইন্টিগ্রেটেড হতে হবে কি DHL FedEx এক্সপ্রেস এদেরকে যে পেমেন্ট ডেলিভারি মেথডটা নরমালি
আমাদের দেশে দুইটা থাকে, হ্যাঁ, মানে হোম ডেলিভারি যে প্রসেসটা থাকে, আর কিছু কিছু জায়গাতে কুরিয়ার সার্ভিসের ইস্যুটা আছে। কুরিয়ার সার্ভিসের ইস্যু আছে কান্ট্রি ওয়াইজ, যে কুরিয়ারের যে ইস্যুটা আছে সেটা। সো আবার কেউ কেউ এটাকে উইথড্র করে রাখে, ক্যাশ অন ডেলিভারি দিলে ওটা আসলে অটোমেটিক ডেলিভারি তাদের সাইট থেকেই আসে। আর একটা কমেন্টস। সো দেন এখানে আছে পেমেন্ট মেথড। এই জায়গাটাতে আমরা একটু কাজ করব। পেমেন্ট মেথড আমরা পেপ্যাল এবং ক্যাশ অন ডেলিভারিতে যাব, পেপ্যালের ওয়েস্টেমেল স্ট্যান্ডার্ড পেমেন্টটা ইউজ করব। আর ফাইনালি কিন্তু আবার সে কার্ডটা দেখিয়েছে, দেন কনফার্ম অর্ডার করতে বলছে। সো এই কাজটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করব। সেটা বুঝতে পেরেছেন? একটা ফর্ম যদি এত বড় দেখে, তাহলে এটা যদি একটু টান দেয় 70% কাস্টমার চলে যাবে। বুঝতে পেরেছেন? সো কিভাবে ঠেকানো যায়? চলে যদি যায়, তার মনের মধ্যে এরকম আছে বলেই সে কিন্তু চলে যাবে। যে কিন্তু ডিটারমাইন্ড থাকে, সে কিন্তু যত বড়ই ফর্ম হোক সে কিন্তু করবেই। আর কারো মনে যদি দুনমুনো থাকে, সেটা কিন্তু সে একটা পর্যায়ে গিয়ে ছেড়ে দিতেও পারে। এই কারণে তার অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডাটা নিয়ে নেওয়াটা হচ্ছে রুলস। যেমন আমি ফার্স্টে তাকে এই ফর্মটা দেখাবো। আবার আমি এটাও করতে পারি যে তার নাম, তার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড নিচ্ছি। সিম্পলি কয়টা ফিল নিচ্ছি? 4টা ফিল। ক্লিক করে তাকে রেজিস্ট্রেশন করিয়ে তার সামনে বলছি যে বাকি ফিলগুলো ফিল আপ করেন। হ্যাঁ, বাকি ফিলগুলো ফিল আপ করেন। আমরা ওইটাই করবো আর কি, যে ফার্স্টে তাকে 2-3টা ফিল্ড দিয়ে রেজিস্ট্রেশন করাবো, তারপরে বলবো যে এটা আপনি ফিল আপ করেন প্লিজ। দেন তাকে আমি দেখাবো কি শিপিং ফর্ম, তারপরে আমি দেখাবো তাকে কি পেমেন্ট ফর্ম, দেন অর্ডার সে কমপ্লিট করবে। তো এটাকে ভাগ বাই ভাগ দেখাতে হবে। এটাকে বলা হয় চেক আউট প্রসেসের স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড স্টেপ হচ্ছে শিপিং অ্যাড্রেস, থার্ড স্টেপ হচ্ছে পেমেন্ট, দেন ফাইনাল স্টেপ হচ্ছে অর্ডার কমপ্লিট। এই 4টা স্টেপে তাকে ভাগ করে নিতে হবে। আরেকটা কাজ করতে হবে যে আমি যখন তার কাছ থেকে রেজিস্ট্রেশন করাচ্ছি, সে তো আমার তো পুরনো ইউজারও হতে পারে। সো আমরা এই জায়গায় ব্যবস্থা রাখবো লগ ইনের, যে তুমি যদি এক্সিস্টিং ইউজার হও তাহলে লগ ইন করো শুধু। সে যখন লগ ইন করবে, তার সামনে আমি শিপিং ফর্মটা দেখিয়ে দিব, কারণ আমার তার বিলিং কাস্টমার ফর্ম, তো বিলিং ফর্মটা তো আমার কাছে দেওয়াই আছে। সেটা বুঝতে পেরেছেন? সো চেক আউটে ক্লিক করে একই জায়গায় লগ ইন রেজিস্ট্রেশন থাকবে। লেফট পোর্শনে রেজিস্ট্রেশনে, রাইট পোর্শনে লগ ইন। মানে একই জায়গায় আপনি উপরে নিচেও করতে পারেন, যে উপরে লগ ইন দিয়েছেন, নিচে রেজিস্ট্রেশন দিয়েছেন, এটাও করতে পারেন। এক পেজেই থাকবে। যদি রেজিস্টার্ড হয় লগ ইন করবে, আর যদি না হয় সে 4-5টা ফর্ম ফিল্ডে ডাটা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবে। এখন আমি কি কি নিচ্ছি? নাম নিচ্ছি, ইমেল নিচ্ছি, আর মোবাইল নিচ্ছি। যে কোনো ভাবে তাকে আমি ক্যাচ করতে পারি। যেটা বুঝতে পেরেছেন? সো এইটাই হচ্ছে ইস্যুস। সো আমরা এই পেজটা একটু বানাবো আর কি। এই পেজটা বানাতে একটু পেইন নিতে হবে। অ্যাজাক্স যেখানে ইমপ্লিমেন্ট করবে, একটু খেয়াল করেন, এখানে কিন্তু কোথাও ইমেল অ্যাড্রেস নেই। আছে? ইমেল অ্যাড্রেস নেই। মনে করেন আমার এখানে একটা ইমেল অ্যাড্রেসের দরকার, আমি ইমেল অ্যাড্রেস লিখছি। ওই যে আপনারা দেখেন না যে জিমেলে অ্যাকাউন্ট করার সময় ইমেল অ্যাড্রেস টাইপ করলে সরাসরি বলে দেয় যে অলরেডি এক্সিস্ট আর অ্যাভেলেবেল। হ্যাঁ, ওই কাজটা আমরা এখানে দিব। শেষ? একটু আসছে, একটু দাঁড়ান। কি শেষ হলো? আমার ক্লাসরুমই আসে না। একটু খুলেন। কি শেষ করলো? আমি কিন্তু আমার ক্লাসরুম পাচ্ছি না। সবার সম্মতি করে বাকি করে যাদের মজা যাদের কথা বলেন না সব লাইভ গুলো আমি তাই না তো How
রাস্তায় থাকবো না আমি আসলে তো পরে বাবু আপনি কি পরোটা তেলে ভেজে নিয়েছেন না পরোটা কি খাই না ভাই, কাউকে খাওয়াবো না, এটা খেলে মোটা হয় না, না আমি কি আপনাদের একটা নাস্তা করার জন্য না না আমি আর বেটার কিছু খাওয়াবো না তো বাটাবো খাই না আমি এনার মধ্যে কিনতে না, হ্যাঁ আমি বাটার খাইতে যখন যাই তখন 120 ওই স্পিডে চলবো না বুঝছেন মিয়া এই গোয়া 250 তাহলে ইয়ে করতে পারেন আরো আরেকটা অ্যাডভান্সে আমরা একটা গিয়ার লাগা করি না না ওটা ওই যে বুলেট ট্রেনে মনে হয় ওরে ভাই এটা 400 কিলোমিটার বে পার আর তো স্পেস অফিস কি একটা আচ্ছা এগুলো তো বাবা কি তো কাছে না যেতে কে একদম করে আপনার কারণে আমার দিকে ল্যাপটপ পুরা গেছে উনি যতদিন বসছে যেটার মধ্যে আমি কতদিন ওইটা বন্ধটা উনি ওইটা যাওয়ার সময় পাশে টাকা বাইরে দিয়ে একদম মিথ্যা কথা বলবেন না, আমি আপনাকে সাহায্য করব।
আপনি যত ভিডিওটার মধ্যে বলছেন আমি আপনার আগে বিকেলবেলা ক্লাস হয় ঠিক আছে ওইটা তো এক ঘন্টা বিকেলবেলা ক্লাস আমরা তো ক্লাসে কিছু দিন মজা করে আমাদের বিকেলে যারা আসে তারা চিন্তা করে যে মোবাইলটা একবার অন করে রাখছে মোবাইলটা কি আছে অন করে রাখতে ভাই খাবি ঠিক আছে করবেন কয়টা ক্লাস টাইম যেটা করতে পারি কালকে সবাই ভালো নাস্তা দাও তো সবাই চলে আসেন Incoming call from affiliate. আপনাকে আসতে থেকে খাওয়া বন্ধ করবো ঠিক সাথে হবে না এটা তুই কাছে নিয়ে এখানে গিয়ে আমি নাই বলো আমি শপিং থেকে বাদ কোনটা কিছু কথা বলি না আমি কোনটা কিছু কথা বলি না এর মধ্যে তো বলি না আমাকে কাজ করতে দিও না ভাই আমার দায়িত্ব আমি কত করতে না আমার দায়িত্ব বন্ধ করে দিই একটু কাজ আমার নামে যে কথা বলতে দেখেন আমি শেয়ার করে দিই আজ দেখা গেল একটা গ্যাস সাবধান হয়ে যাও আপনারা লাগাইছেন না আপনাদের বেড়া বন্ধ করতে হবে ভাই দোস্ত আমারই বলা আপনার মেইল অ্যাড্রেস কোলাই আর আরেকটা মিশন আছে 7 তারিখে কালাম ভাই বোনের বিয়ে সবার দাওয়াত আমি জানি আমার সামনে যে একটা ভাইরাস নিয়ে যাবে এদিকে বলো কারণ আমি যারা যারা যাবেন ট্রেলার সামনে সবাইকে ট্রেলার সামনে চলে আসবে আমি এই মাঝে ভাই এই রাজন ভাই আপনারা শুধু আমাকে বলছেন উনি যে বসকে বলছেন না তুমি তো যাও তুমি পাবে না আমাদের আরে একটা খাই না আরেকটা খাবে আগে বলো তো উনি পালাবে কত দুজনে মিলা খাবে উনি তো পালাবে আপনি খাওয়াবেন হচ্ছে দেশি গরুর কোরবানি ওটা তো নয় তাই দেখি তাই আমরা যে
ঠিক আছে কালকে তো আসছেন নাকি অপূর্ব ঠিক আছে থ্যাংক ইউ আজকে আর হচ্ছে না ক্লাস আমি কোডটা আপলোড করে দিচ্ছি হ্যাঁ এমএস এর কোডটা আপলোড করে দিচ্ছি ভিডিওটা দুপুরে দিই ভিডিওটা আচ্ছা একটু সবার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার দায়িত্ব কে নিয়েছে তো রেদন থ্যাংক ইউ আমি এখন চলে যাব তো মেশিন অফ হয়ে যাবে আমি নাই ভাই এর ভিতরে নাম নেই আপনি নাই মানে তার মানে কেমনে ডাবল দিবে আমি নাই আপনার কাছ থেকে তো এমনিতে 400 টাকা পাবো আল্লাহ জানে মাফ স্যার হইয়া দিছে আমাকে স্যারকে স্যালারি দেয় না যে স্যালারি পাই না আর আমি স্যালারির কথা বলছি স্যালারি আপনার জরিমানা করছে আমি জরিমানা নাই পাঁচ গ্যাপ দিবেন জরিমানা দিবেন কি আমার জরিমানা আমি দিয়ে দিয়েছি তো আগে ধরে আমি আবার জরিমানা